আছে, কেউ একজন পণ্ডিতি করে এখানে ইয়া অন করে রাখছো, তারা নাই, আমার কাছে পারমিশন আছে, আমি এখনই অফ করে দিচ্ছি। এই দুষ্টামিটা কে করতেছো যে হোয়াইট বোর্ডটা অন করলা? ঠিক আছে, এভরিথিং পারফেক্ট। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সবার কমেন্ট ফেসবুকে এবং ওয়েব অ্যাপে, দুই জায়গাতেই আমরা লাইভে আছি। ঠিক আছে, ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ও মা, আবার ল্যাগ দিচ্ছে কেন? এটা কোন সফটওয়্যারের ইস্যুটা আমি বুঝতেছি না তো। এটা ওবিএস ইস্যু? ওবিএস আমি অফ করে দিই তো। ওবিএস কোয়াইট, হ্যাঁ ওবিএসই হয়তো ইস্যু ছিল। এই তো এখন ঠিক আছে, পাইছি। ওবিএস ইস্যু ছিল, হ্যাঁ। রেকর্ডিং ইন প্রগ্রেস। ঠিক আছে, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। সব কিছু এখন ঠিক আছে কিনা, পারফেক্ট আছে কিনা আমাকে জানাও। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অধ্যায় 3-এর প্রথম ক্লাসে, ব্যাচ ডিকোডারের একদম প্রথম ক্লাসে। সো আমাদের ক্লাসটা একই সাথে জুমেও হচ্ছে, পাশাপাশি ফেসবুক গ্রুপেও হচ্ছে, প্রাইভেট গ্রুপে। আমি সব কিছু তোমাদের ভিডিওর শুরুতে বুঝিয়ে দিব, মানে ক্লাসের শুরুতে বুঝিয়ে দিব। সো এই বুদ্ধিটা আমাদের একটু আগে আসলেই হইতো, তাইলে আর এতক্ষণ মানে দ্বিতীয়বার স্টার্ট করতে হইতো না। ওবিএসটা ক্লোজ করে দিলেই সব কিছু ঠিক হয়ে যাচ্ছিল। সো একটা সফটওয়্যারে তো আপডেট নিচ্ছিল, এই জন্য তোমার পিসিটা সামলাতে পারতেছিল না। ওকে, কেমন আছো সবাই আমাকে একটু জানাও। তোমাদের আজকে থেকে এইচএসসির পড়াশোনা শুরু হচ্ছে, আমরা এইচএসসি আইসিটি পড়াশোনা শুরু করব। এইচএসসি আইসিটির জন্য এই যে আমাদের ব্যাচ ডিকোডারটা আছে, এই ডিকোডার ব্যাচে বিগত বছরগুলোতে প্রায় 30,000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত ছিল, বুঝছো? সো এইবার এইচএসসি 28 ব্যাচে তোমরা যুক্ত হইছো। এই একটা ব্যাচে ইনশাল্লাহ তোমার এইচএসসি বোর্ড পরীক্ষাতে, আইসিটি বোর্ড পরীক্ষাতে যা যা প্রয়োজন, বেসিক, সিকিউ, এমসিকিউ, যাবতীয় কিছু সব কিছু শেষ করব, ঠিক আছে? ক্লাসের মধ্যেই ধরে ধরে আমি প্রত্যেকটা এমসিকিউ করাবো বোর্ডের, যাবতীয় সৃজনশীল করাবো বোর্ডের, যাবতীয় কিছু যা যা আছে সব কিছু আমরা শেষ করব। ওকে, সো এই ব্যাচটার মধ্যে যারা যারা আমাদের সাথে যুক্ত থাকবা, তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমার ক্লাসটা করবা। ক্লাসের সাথে আমি যেই হোমওয়ার্কগুলো দিব, মনে করো আমি তোমাকে যেই বাড়ি কাজটা দিব যে তুমি এটা আজকে পড়ো, সেইটুকু জাস্ট মনোযোগ দিয়ে পড়বা, এনাফ, বুঝছো? সো তোমরা যদি কেউ বইও না কিনতে চাও তাইলেও কোনো সমস্যা নাই। আইসিটিতে একদম এমন ধরে ধরে ওই টপিকগুলো তোমাদের বলে দিতে পারবো যেই টপিকগুলো থেকেই তোমার প্রশ্ন আসবে। যেই পরীক্ষা যে যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন, এটা স্কুলের পরীক্ষা দাও, স্কুল না তো এখন কলেজে উঠছো, কলেজের পরীক্ষা দাও বা তুমি বোর্ডের পরীক্ষা দাও, তোমাকে একদম ডিরেক্টলি বলে দেওয়া যাবে যে এই টপিকগুলো থেকেই তোমার প্রশ্ন আসবে এবং এইটাই আসবে। সো ইনশাল্লাহ এই ক্লাসের বাইরে, মানে এই কোর্সের ক্লাসের বাইরে তোমার আর কিচ্ছু আসবে না, যে কোনো পরীক্ষা দাও না কেন। সো এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে আজকে এই প্রথম ক্লাসে দাঁড়ায় দিচ্ছি যে তোমরা কলেজের শুরু থেকে একদম এইচএসসি পর্যন্ত আইসিটিতে যত পরীক্ষা দিবা, এই ক্লাসগুলোর বাইরে, এই ব্যাচের ক্লাসগুলোর বাইরে একটা অক্ষর আসবে না, ঠিক আছে? সো একদম পূর্ণাঙ্গ মার্কস তোমার এই ব্যাচের মধ্যে এনশিওর হবে। সো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে 3 নাম্বার অধ্যায়। এর আগে আমি একটু ব্যাচের জিনিসপত্র তোমরা কই কই পাবা এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এই কোর্সটা আমাদের পেয়ে যাবা আমাদের এইচএসসি ক্র্যাকার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে, ঠিক আছে? এখন এইচএসসি ক্র্যাকার ওয়েবসাইট অনেকে ইউজ করতে কমফোর্টেবল না, বিশেষ করে মোবাইলে ওয়েবসাইট আসলে ইউজ করা কমফোর্টেবল নাই। সো ল্যাপটপে আসলে ওয়েবসাইট ইউজ করা যায় খুব মানে মজা করে। বাট মোবাইলে যারা আছো তোমাদের জন্য আমি সাজেস্ট করবো গুগল প্লে স্টোর থেকে অ্যাপ নামায় নিবা। প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে, অনেকের টেকের অ্যাপ নেই, বাট আমাদের প্লে স্টোরে আমাদের অ্যাপ পেয়ে যাবা। এইচএসসি ক্র্যাকার্স থেকে সার্চ করলেই পেয়ে যাবা, অ্যাপের ইন্টারফেসও সেম। ওয়েবসাইট এবং অ্যাপ দুই জায়গাতেই জিনিসপত্র সেম থাকে, ঠিক আছে? সো এই ওয়েবসাইট বা অ্যাপে আসার পরে তুমি যে কোনো কিছু করার আগে জাস্ট স্টাডি অপশনে গেলেই তুমি আজকের ক্লাসগুলো পেয়ে যাবা। তোমার আর অন্য কোথাও খুঁজতে হবে না, জাস্ট স্টাডিতে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন এই যে আজকের ক্লাসটা এই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? অথবা তুমি যদি কোর্সে যাও, এইচএসসি 28-এর এই যে তোমাদের আইসিটি যে ব্যাচটা, এই কোর্সের ভিতরে ঢুকেও তুমি আজকের ক্লাসটা করতে পারবা, বিগত ক্লাসগুলোও করতে পারবা। সো তুমি এখান থেকে ধরো কোর্সে ক্লিক করলা, কোর্সে ক্লিক করার পরে তোমাকে লেটস স্টাডিতে যেতে বলবে। সো লেটস স্টাডিতে তুমি ক্লিক করলা। লেটস স্টাডিতে ক্লিক করার পর তুমি এই জায়গাতে বিগত রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে, মানে আগে যেই ক্লাসগুলো নেওয়া হয়ে গেছে। যেমন এই যে আজকে এই ক্লাসটা নিচ্ছি, অনেকে হয়তো লাইভে করবে না, অনেকে হয়তো রেকর্ডেড করবে, তারা এই জায়গাতে সেই ক্লাসটা করতে পারবে। মানে আগের যে ক্লাসগুলো আছে আর্কাইভ প্লাস এই যে লাইভ ক্লাসগুলো, এই লাইভ ক্লাসগুলোও রেকর্ডেড আকারে করতে পারবে।
আমরা যদি এক্সাম নেই, অবশ্যই সামনে নিব, সেই এক্সামগুলো তোমরা এখান থেকে দিতে পারবা। প্রত্যেকটা অধ্যায় শেষে আমরা যে এক্সাম নিব বা কিছুদিন মানে কয়েকটা ক্লাসের পরেই যে এক্সাম নিব, সেই এক্সামগুলো তোমরা এখান থেকে দিতে পারবা। বিভিন্ন অ্যানাউন্সমেন্ট, মনে করো মাঝে মধ্যে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিতে হয় না, সেই অ্যানাউন্সমেন্টগুলো তোমরা এই জায়গাতে পেয়ে যাবা, এই যে অ্যানাউন্সমেন্ট সেকশনটাতে পেয়ে যাবা। প্লাস আজকের যে ক্লাস, টুডেজ ক্লাস, এই জায়গাতে আজকে কি ক্লাস হচ্ছে সেই ক্লাসটা এই জায়গাতে থাকবে। খুবই সুন্দর এবং সাজানো গোছানো ভাবে তোমাদেরকে সবকিছু দিচ্ছি। তারপর আমাদের এই জায়গাতে কমিউনিটি একটা সেকশন আছে, দেখছো? এই কমিউনিটিতে ক্লিক করে তুমি আমাদের ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারবা। ফেসবুক একটা প্রাইভেট গ্রুপ আছে, আমাদের ক্লাসগুলো একই সাথে ফেসবুকে হবে, পাশাপাশি এই যে জুমেও হবে। সো ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা। এখানে আরেকটা সেকশন দেখো, রুটিন। এই রুটিনে তুমি রিয়েল টাইম আমাদের রুটিনটা পেয়ে যাবা ডিকোডার ব্যাচের। সো এই জায়গাতে দেখো ডিকোডার ব্যাচের যে আজকের ক্লাসটা অধ্যায় 3 ক্লাস 1, আজকের ক্লাসের টাইমটা এখানে দেখাচ্ছে। সো তোমাদের সবার একটা রিকোয়েস্ট আছে, ভাইয়া টাইমটা একটু চেঞ্জ করেন। সো সেটা নিয়ে আমি একটু পরে বলবো, টাইমটা একটু চেঞ্জ করবো আমরা। মাগরিবের নামাজ পড়ে যায় না হলে মধ্যে, সো আমরা মাগরিবের নামাজের শেষে শুরু করব, 7টা থেকে শুরু করব, ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলো। আর এই হোমওয়ার্ক সেকশনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে আমার সাথে, যেই গ্রুপে তোমাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতে পারবো। সো এটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার মানে কি কি পাচ্ছ? আমাদের ফেসবুক গ্রুপ পাচ্ছ, হোয়াটসঅ্যাপ গ্রুপ পাচ্ছ, পাশাপাশি তুমি এই জায়গাতে রুটিন পাচ্ছ, অ্যানাউন্সমেন্ট পাচ্ছ, এক্সাম, টুডেজ ক্লাস, সাবজেক্ট সবকিছু এক জায়গায় গুছানো আকারে পেয়ে যাবা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এন্ড জুমে জয়েন করার জন্য কিছুই করতে হবে না। জুমে জয়েন করার জন্য প্রতিদিন ক্লাস যে টাইমটা থাকবে, ক্লাস টাইমে তুমি স্টাডিতে আসবা, স্টাডিতে এসে ক্লাসটা দেখতে পারবা, ক্লাসের মধ্যে ক্লিক করবা, তোমাকে এখানে বলবে যে জয়েন লাইভ ক্লাস। এখানে দেখো জুমের পাসওয়ার্ডটা দেখাচ্ছে। জুমে জয়েন করতে হলে তোমাকে এই পাসওয়ার্ডটা লিখেই যুক্ত হতে হবে। সো এই পাসওয়ার্ডটা দিয়ে ক্লাসে যুক্ত হবে। এক একটা ক্লাসের এক একটা পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটা তোমাকে ক্লাস টাইমে এখানে দেখাবে। সো এখানে ক্লিক করলেই তোমাকে জুমে নিয়ে যাবে। ওকে, ঠিক আছে। এই যে তোমরা এখানে কমেন্টও করতে পারবা, ক্লাস কখন শুরু হবে অনেকে কমেন্ট করতেছে। সো তারা হয়তো জানে না যে এখানে ক্লিক করলেই আসলে ক্লাসে ঢুকে পড়া যাবে। হয়তো ওরা জয়েন করে ফেলছে, যে ফাহিম তারপর বুশরা হয়তো জয়েন করে ফেলছে, আগে হয়তো বুঝে নেই। ওকে, সো পুরো টেকনোলজি সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিতে পারছি। এন্ড প্রত্যেকটা অধ্যায়ে কি কি জিনিসপত্র থাকবে, মানে আমাদের পড়াশোনার সিকোয়েন্সটা কি হবে সেটা তোমাদেরকে আগে একটু বলি। আমাদের পড়াশোনার সিকোয়েন্স কি হবে? আইসিটি পড়াশোনা, আইসিটি পড়াশোনার আমি যে যেমনে বলবো এমনি জাস্ট পড়বা। এইচএসসি পর্যন্ত আইসিটিতে আর কিছু লাগবে না, শুধু আমার কথাটা বিশ্বাস রেখে আমি যেটা বলবো সেটা করবা। ওকে, সো আইসিটির জন্য কিছুই করা লাগবে না, চোখ অফ করে শুরুতে আমার সাথে ক্লাসগুলা করবা, বুঝছো? শুরুতে আমার সাথে আমার ক্লাসগুলা করবা, জাস্ট কিছুই না, জাস্ট মোবাইলে যেমন মুভি দেখো, মুভি দেখার মতো আমার জাস্ট ক্লাসগুলা করবা। জাস্ট মুভি যেমন দেখো, জাস্ট মোবাইলটা সামনে রেখে ল্যাপটপের সামনে রেখে ক্লাসটা করে যাবা। ক্লাসটা করার পরে মেইন বইটা পড়বা, মেইন বই। এখন মেইন বইয়ের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে যে ভাইয়া মেইন বই অনেক রকমের হয়। আগের যে ব্যাচগুলা ছিল তাদের জন্য বাজারে অনেকগুলা বই পাওয়া যেত। একটা ছিল বোর্ড বই, বোর্ড বই আগে দিত না, 2021 সাল থেকে দেওয়া শুরু করছে। তারপর মুজিবুর রহমান স্যারের বই আছে, মাহবুবুর রহমান স্যারের বই আছে, আরো অনেক রাইটারের বই আছে। আইসিটিতে বিভিন্ন রাইটারের বিভিন্ন বই আছে, যেমন তোমরা ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি এগুলাতে দেখো। সো আইসিটির জন্য আমি সাজেস্ট করব শুধুমাত্র বোর্ড বইটাই যথেষ্ট। কেন মুজিবুর রহমান স্যারের বই, মিজানুর রহমান স্যারের বই বা কোনো বই আমি সাজেস্ট করতেছি না, কারণ ওইগুলাতে অনেক এক্সট্রা জিনিসপত্র দেওয়া, যেই এক্সট্রা জিনিসপত্রগুলো তোমার দরকার নেই। ঠিক আছে, কারণ আইসিটি এমন একটা সাবজেক্ট, তুমি যদি সায়েন্সে পড়ো ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, হায়ার ম্যাথ পড়তে হবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেক ভালোভাবে পড়তে হবে। তুমি যদি মেডিকেলে টার্গেট রাখো, ডাক্তার হবা, সেক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি এগুলো অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে আইসিটির তো কোনো গুরুত্ব নাই, আইসিটির গুরুত্ব শুধু এইচএসসি পর্যন্ত। এটা আমি আইসিটি টিচার হয়েই তোমাকে বলতেছি। আইসিটিতে এমন কিছু নাই যেটা অ্যাডমিশনে আসবে, এটা অ্যাডমিশনে আসবে না, এটা তোমার ভার্সিটি অ্যাডমিশনে আসবে না, এটার গুরুত্ব শুধু এইচএসসি পর্যন্তই। তাহলে এইটার মধ্যে এক্সট্রা জিনিসপত্র শিখে তো লাভ নাই। এক্সট্রা জিনিসপত্র শিখবা কোথায়? বায়োলজিতে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, হায়ার ম্যাথে, কারণ সেগুলো তোমার অ্যাডমিশনে কাজে লাগবে। সো আইসিটির জন্য শুধুমাত্র মেইন বই, কারণ এক্সট্রা জিনিসপত্র বাকি রাইটারের বইগুলোতে আছে, যেই বইগুলো তোমার দরকার নাই। শুধুমাত্র মেইন বই আমি সাজেস্ট করবো, বুঝছো? শুধুমাত্র মেইন বই পড়বা, আর কিছুই লাগবে না, মেইন বইয়ের বাইরে কোনো প্রশ্নই আসবে না। সো আইসিটির জন্য আমার ক্লাস করবা, এরপরে মেইন বইয়ে যতটুকু বলে দিব ততটুকু পড়বা। অনেকে হয়তো মেইন বই কিনেও নাই, আমি মেইন বইয়ের পিডিএফটা তোমাদের আজকের ক্লাসের সাথে অ্যাড করে দিব, ঠিক আছে? আজকের যে ক্লাসটা দেখতেছো না, এই ক্লাসের নিচে আসলে ক্লাসটা শেষ হয়ে গেলে আমি এখানে ক্লাসের স্লাইড প্লাস বোর্ডের যে আইসিটি বইটা আছে সেই আইসিটি বইয়ের পিডিএফ প্লাস হচ্ছে যে তোমাদের যা যা দরকার এই নিচেই দিয়ে দিব ক্লাসের শেষে। তার মানে বোর্ডের বই না কিনলেও, এখন যদি না কিনে থাকো আজকেই যে কিনতে হবে ব্যাপারটা এরকম না,
পিডিএফ দেখেও পড়ে নিতে পারবা যতটুকু তোমাদেরকে পড়াবো। এরপর যেই কাজটা করবা, তোমাদের এই ব্যাচে অধ্যায় ভিত্তিক আমি একটা প্র্যাকটিস শিট দিব, বুঝছো? অধ্যায় ভিত্তিক একটা প্র্যাকটিস শিট দিব। এই প্র্যাকটিস শিটে কি থাকবে? বোর্ডের, আইসিটি তো শুধুমাত্র বোর্ডের জন্য প্রয়োজন, বোর্ডের যত সিকিউ এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ, যেই সৃজনশীলগুলো আসতে পারে, যে এমসিকিউ গুলো আসতে পারে, সেই এমসিকিউ গুলো একসাথে করে তোমাকে দিয়ে দিব উত্তর সহ। তুমি জাস্ট আমার ক্লাসটা করে যদি এই মেইন বইটা অল্প রিডিং পড়ে এই প্র্যাকটিস শিটটা সলভ করো, এনাফ। তোমাকে আর কেউ আটকাইতে পারবে না আইসিটিতে, ঠিক আছে? শুধুমাত্র এতটুকু পড়লেই হবে। আইসিটিতে এর বাইরে কিচ্ছু লাগবে না। অফলাইনে কোথাও কোনোদিন পড়তে যাও না, জাস্ট এই ক্লাসগুলা করো এন্ড এই প্র্যাকটিস শিটটা সলভ করবা, এনাফ। ঠিক আছে? বুঝতে পারছো সবাই সবকিছু? সবাই সবকিছু বুঝতে পারছো? এভরিওয়ান, সবাই সবকিছু বুঝতে পারছো? অ্যাপে ক্লাসটা করা যাচ্ছে না, জুমে করতে হচ্ছে। দেখো জুমের একটা সুবিধা আছে। জুমের সুবিধা হইলো যে যখন ইচ্ছা তোমাদের সাথে আমি সরাসরি কথা বলতে পারবো। সো অ্যাপের ক্লাসে সাধারণত এই ফিচারগুলো থাকে না, টিচারের সাথে সরাসরি কথা বলা যায় না। এই স্পেশাল ফিচারটা দিতেই আসলে এই ব্যাচটা জুমে নেওয়া। কারণ অন্যান্য ব্যাচে দেখা যায় যে অনেক শিক্ষার্থী একসাথে ক্লাস করে, তুমি কমেন্ট করলা কি টিচার সেটা দেখেও না। বাট আমি এই ব্যাচটার মধ্যে চেষ্টা করবো যারা যারা এখানে যুক্ত হইছো একদম তোমাদেরকে হোম ফিলটা দিতে। তোমার কাছে মনে হবে যে তোমার বাসায় এসে আমি পড়াচ্ছি। সরাসরি যেন আমার সাথে কথা বলতে পারো, অন ডিমান্ড যেন আমার সাথে অ্যাক্সেস করতে পারো, আমার সাথে কথা বলতে পারো, সেজন্যই জুমে নেওয়া। সো প্রত্যেকটা ক্লাসের শেষে আমি সরাসরি যেন তোমাদের সাথে কথা বলতে পারি, এই জন্যই আসলে জুমটা ব্যবহার করা। ওকে, সো জুমে তোমরা সরাসরি আমার সাথে ক্লাস শেষে কথা বলতে পারবা। ক্লাস শেষে তোমাদেরকে আমি সুযোগ দিব যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, হ্যান্ড রাইজ করো, আমি কথা বলবো তোমাদের সাথে সরাসরি। সো ক্লাস শেষে সরাসরি কথা বলতে পারবা যারা যারা জুমে যুক্ত আছে এখন। ওকে, ঠিক আছে ভাইয়া। রেগুলার ক্লাস করতে পারবো না ভাইয়া, কি করতে পারি? লাইভ যদি রেগুলার না করতে পারো, আমি সাজেস্ট করবো লাইভ করা। বাট লাইভ যদি রেগুলার না করতে পারো, সেক্ষেত্রে তুমি রেকর্ডেড দেখে নিবা ওয়েবসাইট এবং অ্যাপ থেকে। এখন কথা হচ্ছে, আমি সাজেস্ট করবো অবশ্যই লাইভে করবা। কারণ দেখো, তোমরা মাত্র এইচএসসি 28, মাত্র কলেজে উঠতেছো, তোমাদের একটা লুপ হোল বলি, বুঝছো? এটা হচ্ছে পড়াশোনার লুপ হোল। তোমাদের মনে হয় না ছোটবেলা থেকে এই কাজটা করছো কিনা, যে মনে হয় যে না কালকে থেকে পড়বো বা 1 তারিখ থেকে পড়বো, একটা একটা মিল করা ডেটে পড়ো, যে 5 তারিখ থেকে পড়া শুরু করবো, 10 তারিখ থেকে পড়া শুরু করবো, 20 তারিখ থেকে পড়া শুরু করবো, একটা মিল করে পড়া শুরু করো। মিল করে কোনোদিনও পড়া হয় না। জাস্ট স্টার্ট নাও। যখনই তোমার কাছে মনে হবে যে আমার পড়াশোনা হচ্ছে না, 2 তারিখ থেকে পড়বো, 3 তারিখ থেকে পড়বো, এর জীবনেও পড়া হবে না। এখনই শুরু করতে হবে। যদি এখন মনে হয়, এখনই শুরু করতে হবে। সো এই যে তোমরা তোমরা তোমাদের থেকে প্রায় অর্ধেকেরও বেশি, প্রায় 90% শিক্ষার্থী একটা ট্র্যাপে পড়বা। আমি তোমাদেরকে বলে রাখি, একটা ট্র্যাপে পড়বা। তোমাদেরকে একদম সরাসরি আমি বলি, তোমরা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে, এখনো কলেজের ক্লাস শুরু হয় নাই, বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকগুলা কোর্সে ভর্তি হয়ে গেছো। অমুক প্ল্যাটফর্মের ফিজিক্স সাইকেল, অমুক প্ল্যাটফর্মের বায়োলজি সাইকেল, অমুক প্ল্যাটফর্মের কেমিস্ট্রি সাইকেল। দেখা যায় যে সন্ধ্যা 7:30টায় একটা ক্লাস, 8টায় একটা ক্লাস, 10টায় একটা ক্লাস, সন্ধ্যা 6টায় একটা ক্লাস। খুবই চিল, মানে খুবই ভাল লাগতেছে যে না কলেজ উঠে গেছি, কলেজের ক্লাস ডেইলি করব। কন্টিনিউ করা যায় না ভাই। তুমি কয়দিন সন্ধ্যা থেকে 4টা ক্লাস করবা? কন্টিনিউ করা সম্ভব হয় না। সো যখনই কন্টিনিউ করা সম্ভব হয় না, তুমি আসলে পিছায় যাবা। ওই সাইকেলগুলা ঠিকই শেষ হবে, ওই কোর্সগুলা ঠিকই শেষ হবে। দেখা যাবে যে কোনো একটা ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টারে 30টা ক্লাস নেবে, তারা 20টা 25টা ক্লাস নেবে, তাদের অধ্যায় ঠিকই শেষ হবে, কিন্তু তোমার অধ্যায় শেষ হবে না। কিন্তু কেন? কারণ তুমি তো শুধু ফিজিক্স পড়বা না, তুমি তো শুধু ভেক্টর পড়বা না, তোমার তো সব সাবজেক্ট পড়তে হবে। সব সাবজেক্টের ক্লাস করে তো তুমি শেষ করতে পারবা না। সো আমি বলবো যে ক্লাস শুরু থেকে জমায়ও না। একবার তুমি যদি জমানো শুরু করছো, কোনো দিন সেটা শেষ করতে পারবা না পুরা এইচএসসির আগে। একবার যদি কোনো কোর্সের ক্লাস জমানো শুরু হয়, সেই কোর্সের ক্লাস কোনোদিন শেষ করতে পারবে না। এটা শুধু আইসিটির কথা বলতেছি না, যে কোনো কোর্স, যে কোনো প্ল্যাটফর্মেই তুমি করো না কেন, শুরু থেকে ভর্তি হইছো, চেষ্টা করবা কোনো ক্লাস যেন না জমে, ডেইলিটা ডেইলি যেন শেষ হয়, বা ডেইলিটা পরের দিন সকালে যেন শেষ হয়। এই জিনিসটা মনে রাখো, না হলে এই যে এত টাকা দিয়ে তোমার আম্মু আব্বু কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়ে ভর্তি করাচ্ছে, এই টাকাগুলো আসলে বিফলে যাবে। এই কষ্টের টাকাগুলোর ভ্যালু তাদেরকে দেওয়ার চেষ্টা করো। তুমি পড়াশোনা করি তো তাদের ভ্যালুটা দিবা। সো এই জিনিসটা মনে রাখবা যে কখনোই ক্লাস জমানো যাবে না। তোমাদের সিনিয়ররা কিন্তু অনেকেই ভুল করছে। তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করে দেখো, অনেকের হয়তো 4-5টা করে অধ্যায় শেষ হয় নাই কোনো কোনো বইয়ের। তার মানে এটা একটা ট্র্যাপ। তুমি একবার পড়লে সেখান থেকে বের হইতে পারবা না। তার মানে শুরু থেকেই যখন তোমার কাছে সময় আছে, ক্লাস কখনো মিস দিবা না। কোনো একটা কারণে মিস হয়েছে, পরের দিন সকালে বেশি পড়াশোনা করে হলেও সেটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবা। এটা যে কারোর কোর্স করো না কেন, কখনো ক্লাস মিস দিও না, ঠিক আছে? আর চেষ্টা করবা ওই
টিচারের ক্লাসগুলো করতে যারা একটু কম্প্যাক্ট ভাবে তোমাকে পড়ায়। এটা কেন সাজেস্ট করতেই, কারণ এইচএসসির সময়টা খুবই ছোট, মাত্র তোমরা 1.5 বছর সময় পাবা। এর মধ্যে এসএসসির প্রায় 4 গুণ সিলেবাস তোমাকে শেষ করতে হবে। সো কম্প্যাক্ট ভাবে যারা পড়ায়, কম ক্লাসের মধ্যে যারা বুঝিয়ে দিতে পারে, কম সময়ের মধ্যে যারা বুঝিয়ে দিতে পারে, তাদের ক্লাসগুলো প্রিফার করবা বেশি। ঠিক আছে, ওকে, সবকিছু বুঝতে পারছো? সবকিছু বুঝতে পারছো সবাই? মোটামুটি একটা গাইড করার চেষ্টা করছি তোমাদের যে এইচএসসির পড়াশোনাগুলো কিভাবে শুরু করবা। সো আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে আমরা আমাদের ক্লাস শুরু করি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে মোট কথা কি ভাই, ক্লাস জমায়ও না, ক্লাস জমায়ও না, যেই কোর্সেই ভর্তি হয়েছো না কেন ক্লাস জমায়ও না, এন্ড রেগুলার ক্লাস করে যাও। আইসিটির জন্য কিছুই তাকাইতে হবে না, কোনো জায়গায় তাকাইতে হবে না, ইভেন বই না পড়লেও হবে, আমি কার ক্লাসের মধ্যে ওই সব কিছুই পড়ায় দিব তোমাকে। ঠিক আছে, জাস্ট আমার ক্লাসটা মনোযোগ দিয়ে পড়বা, তারপর প্র্যাকটিস করবা। ওকে, সো আমরা যে অধ্যায়টা শুরু করতেছি, এই অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তোমরা এসএসসিতে আইসিটি একটা ছোট্ট বই ছিল, তাই না? আইসিটি এসএসসিতে একটা ছোট্ট বই ছিল, তাই না? ওইখান থেকে মাত্র 25টা এমসিকিউ আসতো। তোমরা যদি পরীক্ষার আগের দিন কেউ টপ 200 এমসিকিউ ক্লাস করে যাইতা, আইসিটিতে A+ পেয়ে যাইতা। বাট এইচএসসি কিন্তু এরকম না। এইচএসসিতে তোমাকে এই জায়গাতে 5টা সিকিউ, 50 মার্কস প্লাস 25টা এমসিকিউ, মানে ফুল তোমার যেই 100 মার্কসের পরীক্ষা, সেই 100 মার্কসের আইসিটি পরীক্ষা হবে। তার মানে 5টা সৃজনশীল লিখতে হবে, 25টা এমসিকিউ উত্তর করতে হবে। আর এইচএসসি আইসিটি আসলে যতটা সহজ মনে করতেছো এসএসসির মতো এতটা সহজ না, কারণ এখানে প্রোগ্রামিং আছে, আরো অনেক জিনিসপত্র আছে যেগুলো একটু চিন্তা ভাবনা করে লিখতে হয়। মুখস্থ করতে গেলেই তুমি আসলে ভুল করবা। তার মানে সাবজেক্টের ওয়েটেজটা একটু হলেও আছে, এসএসসি থেকে বেশি আছে, তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। এখন আসি এই সাবজেক্টের ওয়েটেজের উপর এই অধ্যায় 3-এর ওয়েটেজটা কত, যেটা আমরা শুরু করতেছি। তোমরা অনেকেরই প্রশ্ন, ভাই অধ্যায় তো 1 থেকে সবাই পড়াশোনা শুরু করে, কেন 3 থেকে শুরু করতেছেন? অধ্যায় 3টা দিয়েই সবাই পড়াশোনা শুরু করে, কারণ এটাই হচ্ছে সবচেয়ে হেভি ওয়েট চ্যাপ্টার। সো তোমার যে চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার 3 থেকে 2টা সৃজনশীল আসবে, বুঝছো? এইচএসসি পরীক্ষাতে 2টা সৃজনশীল আসবে, 2টা সৃজনশীল আসবে। এবং এমসিকিউ এর কথা যদি বলো, এখান থেকে কমপক্ষে হলেও 6 থেকে 7টা এমসিকিউ আসবে। তাইলে একটু ভাবো, এই একটা অধ্যায় থেকেই তোমার প্রায় 25% মার্কস আসতেছে, 25 মার্কসের উপরে আসতেছে। তার মানে অধ্যায়ের ওয়েটেজটা কত বেশি? অনেক বেশি, বুঝছো? তার মানে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং অধ্যায়টা খুবই মজার, খুবই মজা করে পড়াবো ইনশাল্লাহ তোমাদের। আজকের ক্লাসটা শুধুমাত্র টাইমটা একটু সমস্যা হয়ে গেছে। যারা নামাজ পড়বা, তোমরা একটু নামাজটা পড়ে এসে রেকর্ডটা করে নিও, সমস্যা নাই। নেক্সট ক্লাসগুলো মাগরিবের নামাজের পরে শুরু হবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা যে অধ্যায়টা শুরু করতেছি, এই অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। ভাই জাস্ট মুভির মতো ক্লাসটা দেখো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, দেখবে যে মুভির মতোই তোমার কাছে মনে হবে, সবকিছু চোখ অফ করলেই তুমি দেখতে পাবা। জাস্ট মুভির মতো ক্লাসটা করে যাও, জাস্ট এতটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে, জাস্ট ক্লাসটা মুভির মতো করে যাও। সো আমরা যে অধ্যায়টা পড়া শুরু করতে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এখন সংখ্যা পদ্ধতি মানে কি? সংখ্যা পদ্ধতি মানে কি নোট করবা কিনা, ক্লাসের স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, ক্লাসটা পরবর্তীতে মানে ক্লাস শেষ হওয়ার পরের 15 মিনিটে তুমি নোটটা করে নিবা এই স্লাইডটা দেখে দেখে। এখন নোট করার দরকার নেই, জাস্ট মুভির মতো দেখে যাও। এখন সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, দেখো আমরা গণনা করা প্রয়োজন হয় আমাদের আদিমকাল থেকে, আমাদের গণনা জিনিসটা করা খুবই দরকার, যে এখানে কয়টা আম আছে, কয়টা পেয়ারা আছে, কয়টা লিচু আছে, কয়টা মহিষ আছে, কয়টা হরিণ আছে, এই জিনিসটা গণনা করা আদিমকাল থেকে আমাদের দরকার। এই গণনা করা, দেখো সৃষ্টি আসলে কখন হয়? সৃষ্টি তখনই হয় যখন তোমার প্রয়োজন ছিল, যখন মানুষের আগুন প্রয়োজন ছিল তারা আগুন আবিষ্কার করছে, যখন বাড়িঘর দরকার ছিল তখন তারা বাড়িঘর আবিষ্কার করছে। তার মানে সৃষ্টিটা হয় হচ্ছে প্রয়োজনে। তো সংখ্যারও আদিমকালে একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে, কারণ আমরা জানি সংখ্যা ছাড়া চলা সম্ভব না, বা সংখ্যা পদ্ধতিটা ছাড়া চলা সম্ভব না। সো ওই প্রয়োজনটা যখন সৃষ্টি হয়েছে, তখনই আসলে সংখ্যা পদ্ধতি বা বিভিন্ন রকম ভাবে গণনা জিনিসটা শুরু হয়েছে। সো একদম আদিমকালে যে জিনিসটা হয়েছে, তোমাকে যদি একটু কাহিনী বলতে চাই শর্টে, একদম আদিমকালে মানুষ হচ্ছে আঙুল দিয়ে গুনতো। ধরো এক আগের মানুষ তো শিকার করতো, তাই না? হরিণ শিকার করতো ধরো, বা মহিষ শিকার করতো। সো কয়টা মহিষ কেমনে বলবে? সো তারা আঙুল দিয়ে ব্যাপারটাকে বুঝাইতো যে একটা আঙুল মানে একটা মহিষ, 2টা আঙুল মানে 2টা মহিষ, এরকম। তাইলে এই আঙুলের তো একটা লিমিটেশন আছে, তাই না? সো ধরো 10টা আঙুল দিয়ে 10টা পর্যন্ত তুমি বুঝাইতে পারবা। সো একটা মজার কাহিনী আছে, ধরো তুমি হচ্ছে ওই যুগে চলে গেছো, মনে করো 2জন ফ্রেন্ড, তোমরা তোমরা ওই যুগে চলে গেছো, একটা হচ্ছে আদ্রিলা আর একটা হচ্ছে কাইফ। আদ্রিলা আর হচ্ছে কাইফ, ওকে? সো কাইফ হচ্ছে শিকারে গেছে, আর আদ্রিলা হচ্ছে
তার জন্য পাহাড়ের নিচে দাঁড়ায় আছে। ওই একটা পাহাড় আছে মনে করো এখানে, ঠিক আছে, এটা মনে করো পাহাড়, এই পাহাড়ের এই পাশে অনেকগুলা হরিণ দাঁড়ানো। এরা কি মনে হতো, এটা মানুষ হয়ে গেছে, হরিণ না। আচ্ছা হরিণ কেমনে আঁকে, হরিণ এমনি আঁকে, ঠিক আছে। এটা মনে করো হরিণ, এই পাশে অনেকগুলো হরিণ আছে, বুঝছো? সো কাইফ যে আছে সে হচ্ছে শিকারে বেরোইছে, সে তো এখনো অনেক অনেক যুগ আগে, আদি যুগে আছে। সো সে পাহাড়ের উপরে উঠছে দেখার জন্য যে এখানে আসলে কয়টা মহিষ বা কয়টা হরিণ। আর আদ্রিলা যে আছে সেই পাশে নিচে দাঁড়ায় আছে, সে জিগাইতেছে এ ভাই কয়টা আছে এখানে, বুঝছো, কয়টা হরিণ আছে। এখন এই পাশে আসলে অনেকগুলা হরিণ। এখন সে অনেকগুলা কেমনে দেখাবে, সে তো শিখছে এমনে যে এক আঙ্গুলে একটা দেখায়, দুই আঙ্গুলে দুইটা দেখায়। সে আসলে পাহাড়ের উপরে দুই হাত ছাইরা এমনে জাস্ট দেখাচ্ছে অনেকগুলা। সো যখন হাত ছাড়ছে সে পড়ে গেছে এখান থেকে, পইরা তার জীবন শেষ। তার মানে বুঝছো যে আমরা আসলে এই আঙুল দিয়ে যখন তারা গুনতেছে, আঙুল দিয়ে আসলে তারা গুনতে পারতেছিল না। কারণ কি, কারণ আঙুলের একটা লিমিটেশন আছে, আঙুলের একটা কি লিমিটেশন আছে। এখন বলবা যে ভাই এই যে আদি যুগে যে এই কাহিনীটা হয়েছে আপনি কেমনে জানেন? ভাই আমি জানি দেখেই তো তোমাদের এই জায়গাতে পড়াচ্ছি, আর তুমি জানলে তো তুমিই পড়াইতা, বুঝছো ব্যাপারটা? ওকে, সো যখন এই আঙুলের ব্যাপারটা চলে আসে তখন আমাদের একটা লিমিটেশন চলে আসে যে এই জায়গাতে তোমার আঙুল আমাদের একটা লিমিটেড, সো আঙুলের বেশি আমরা গুনতে পারি না। সো তখন মানুষ তাদের প্রয়োজনে যেটা আবিষ্কার করছে যে আমরা নুড়ি পাথর জমায়ও কি গুনতে পারি কিনা। যে ধরো একটা হরিণ মানে একটা নুড়ি পাথর, দুইটা হরিণ মানে দুইটা নুড়ি পাথর, তিনটা হরিণ মানে তিনটা নুড়ি পাথর। সো নুড়ি পাথর এবং শামুক এগুলার যে খোলস এগুলা দিয়ে তারা গণা শুরু করছে। সো দেখা যায় যে তারা গুনতেছে কতগুলা জিনিসপত্র। সো এটা গুনতে গুনতে দেখা যায় পাথরও অনেকগুলো হয়ে গেছে, যেটা আসলে গুনাটা কঠিন। আবার তারা দাগ কাইটাও অনেক গণনা করতো। তুমি অনেক সময় ডিসকভারি চ্যানেল দেখলে দেখবা যে অনেক গুহা টুহা যখন তারা আবিষ্কার করে তখন দেখা যায় যে তোমার এরকম দাগ কেটে কেটে বিভিন্ন জিনিসপত্র লেখা, বুঝছো? সো তারা দাগ দিয়েও গণনা করা শুরু করছিল। কিন্তু এগুলারও লিমিটেশন আছে, কারণ এগুলাও তো অনেক দাগ যখন হয়ে যায়, মনে করো যে 100টা জিনিসপত্র তুমি গুনবা, সো ওই 100টা পাথর বা 100টা দাগ গুনতেই তো অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেকটা জায়গা নিয়ে যায়। সো এইসব ঝামেলার জন্য পরবর্তীতে আসলে বিভিন্ন সংখ্যার উৎপত্তি হয়েছে বা বিভিন্ন সিস্টেমের উৎপত্তি হয়েছে, যেগুলোকে আমরা সংখ্যা পদ্ধতি বলি। ধীরে ধীরে বিভিন্ন সিস্টেমের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। সো পরবর্তীতে তারা বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করা শুরু করছে যে আচ্ছা তাইলে যেহেতু আমাদের সিঙ্গেল দাগ দিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে জিনিসপত্রগুলো গণনা, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে 10 যে সংখ্যাটা বা 10টা হরিণ এটাকে আমরা একটা দাগ দিয়ে প্রকাশ করি। মনে করো যে এরকম উল্টা ইউ, এই উল্টা ইউ দিয়ে আমি বুঝাই 10টা হরিণ। আমি যদি 2টা উল্টা ইউ দিই তার মানে মনে করো 20টা হরিণ, ঠিক আছে। সো এইরকম একটা নির্দিষ্ট দাগ দিয়ে তারা নির্দিষ্ট একটা মানকে প্রকাশ করানো শুরু করছে, বুঝছো? আবার হাতের আঙুল, মনে করো এই যে এটা একটা হাতের আঙুল, এই চিহ্নটা দিয়ে তারা একটা নির্দিষ্ট মানকে বোঝানো শুরু করছে যেন লেখাগুলো সহজ হয়। সো এইরকম এরকম ভাবে তোমার ধীরে ধীরে আমাদের আজকে যে সংখ্যা পদ্ধতি আছে, আজকে যে আমরা 1 2 বলি, সেই 1 2 এর আবির্ভাব হয়েছে। এমন সুন্দর করে তোমাদের জিনিসপত্রগুলো বোঝাবো, দেখবা একদম মনের মধ্যে তোমাদের গেঁথে যাবে। জাস্ট আমাকে একটু সময় দাও, জাস্ট আমাকে কি দাও বলো তো, জাস্ট আমাকে একটু সময় দাও। সো আমাদের যে সংখ্যা পদ্ধতি বা যে সংখ্যা, এই সংখ্যাটা আসলে 2 রকমের। মানে আদিকাল থেকে যত সংখ্যা গণনা করা যায়, যতভাবে গণনা করা যায়, এটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটার নাম হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে পারো এটাকে বাংলায়, স্থানিক সংখ্যা পদ্ধতি বা বাংলাতেও পজিশনাল সংখ্যা পদ্ধতিই বলে। একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশন বলতে কি বোঝায় আমাকে বলো তো এভরিওয়ান, পজিশন বলতে কি বোঝায়? পজিশন, পজিশন বলতে বোঝায় হচ্ছে যে তুমি কোন জায়গায় আছো, কোন অবস্থানে আছো, কোন অবস্থানে আছো, তাই না? কোন অবস্থানে আছো। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যেই সংখ্যা পদ্ধতি পজিশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ পজিশন চেঞ্জ হয়ে গেলে মানটাই চেঞ্জ হয়ে যায়। যেমন আজকালকে আমরা যেটা আসলে গুনি, মনে করো আমি তোমাকে বললাম যে 786, আমি যদি এই যে 7 8 6 এদের জায়গাটা যদি চেঞ্জ করে দেই তাহলে কি মানটা চেঞ্জ হয়ে যায় না? দেখো তো, আমি যদি এই 6টাকে এখানে নিয়ে আসি আর এই 8টাকে এখানে নিয়ে যাই, তাহলে নতুন সংখ্যাটা আমার কি দাঁড়াইলো? 7 6 8। এই দুটার মান কি সেম? না, এই দুটার মান সেম না। তার মানে যে সকল সংখ্যা পদ্ধতিতে তার যে স্থানগুলো আছে সেই স্থানগুলা চেঞ্জ করে ফেললে, অবস্থানগুলা চেঞ্জ করে ফেললে সংখ্যার মানটা চেঞ্জ হয়ে যায়, তাদের নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি।
তার মানে এরা পজিশনের উপর ডিপেন্ড করে, যে কোন জায়গায় বসছে, অবস্থানের উপর ডিপেন্ড করে যে আসলে সংখ্যাগুলো কোথায় বসছে। দেখো এই 6 এখানে বসলে যে কথা, এখানে বসলে একই কথা না, তাই না? দেখো নর্মালি তোমাকে আমি যদি বলি যে মনে করো তুমি একটা সংখ্যা লিখবা, যত লিখবা আমি তোমার তত টাকা দিব, বুঝছো? যত লিখবা আমি তোমার তত টাকা দিব। আমি তোমার কাছে 4টা অক্ষর দিলাম যে ভাই তুমি 3টা 0 বসাইতে পারবা আর একটা 9 বসাইতে পারবা। 4টা জায়গা দিলাম এবং তোমাকে 4টা সংখ্যা দিলাম, যে একটা 3টা 0 আর একটা 9। তাইলে আমি বললাম তুমি এখানে বসায় যত বানাইতে পারবা আমি তোমার তত টাকা দিব। তুমি তাহলে কত সংখ্যা বানাবা আমাকে বলো তো? কত সংখ্যা বানাবা? কত সংখ্যা বানাবা বলো তো? বলো কত সংখ্যা বানাবা? কত সংখ্যা বানাবা? তুমি যদি একটু চালাক হও তাহলে কিন্তু বেশি অ্যামাউন্ট আমার থেকে নিতে পারো। 3টা 0 দিলাম আর একটা 9 দিলাম, তুমি 9000ই বানাবা, কারণ 9000 তোমার আসলে বেশি লাগবে, তাই না? তার মানে এই যে 9, একটা জিনিস দেখো, এই যে 9000 তুমি বানাইলা, এই 9টা তো তুমি এখানেও বসাইতে পারতো, তাই না? বলো তো তুমি কেন 9টা এখানে না বসায় এখানে বসাইলা? কেন এখানে বসাইলা? কারণ এখানে বসাইলে 9-এর দাম বেশি। এখানে বসাইলে 9টা আসলে, ওই 9টা আসলে 9000 হয়ে যায়। আর তুমি যদি 9টা এখানে বসাইতা তাহলে সেটা 900 হইতো। তুমি যদি 9টা এখানে বসাইতা তাহলে সেটা হইতো কি? সেটা হইতো হলো 90। তার মানে জিনিস কিন্তু একটাই, জিনিস কিন্তু নয়, বা সে কই বসতেছে সেটার উপর ডিপেন্ড করে তার দাম। আমাদের বাস্তবিক জীবনেও এরকম হয়। মনে করো যে তুমি অনেক সুন্দর, অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর মানুষ হিসেবে, অনেক সুন্দর, তুমি দেখতেও অনেক ফর্সা। ফর্সা বলতে তো সুন্দর বোঝে না, মনে করো তুমি সুন্দর, ঠিক আছে, তোমাকে সবাই সুন্দর বলে। এখন তুমি যদি মানে পোশাক আশাকে, বা মনে করো একটা ময়লার ডাম্প ইয়ার্ডে তুমি বসে থাকো, তোমায় কিন্তু আর কেউ সুন্দর বলবে না, তাই না? তোমায় কিন্তু আর কেউ সুন্দর বলবে না। আবার তুমি সেম মানুষটাকে যদি একটা রাজপ্রাসাদে এনে একটা রাজকন্যার বেশে রাখো, সবাই কিন্তু সুন্দর বলবে। তার মানে তুমি কেমন সেটা ডিপেন্ড করে তোমার পজিশনটা কি, মানে কোথায় আসো। বাস্তবিক জীবনে আসলে এটা সত্য, মানুষ আসলে সবাই সমান, বাট তার অবস্থানের জন্য তার স্ট্যাটাস পাল্টায় যায়। যে অমুক বিসিএস ক্যাডার, কারণ সে ওই জায়গায় চাকরি করতেছে। তার মানে তার অবস্থান দিয়ে অনেক সময় গ্লোরিফাই হয় নিজের জায়গাটা বা নিজের বৈশিষ্ট্যটা। দেখো সব জায়গায় কিন্তু 9 ছিল, 9 কিন্তু একই রকম ছিল, তার আগের বৈশিষ্ট্য এখনের বৈশিষ্ট্য তাই ছিল, কিন্তু সে কোন জায়গায় বসছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু তার মানটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? বাস্তব জীবনে এটা হয়, মানুষ তুমি এখন সেম, বাট এই তুমি মনে করো যে পরবর্তীতে মেডিকেলে চান্স পেয়ে গেছো, তোমার মানটা কিন্তু বেড়ে যাবে। দেখবা যে সমাজে তোমাকে ভিন্নভাবে দেখছে। এই তুমি, যেই তুমি আজকে আছো, যাকে তুমি মানুষ দাম দিচ্ছে না, এই তুমি বুয়েটে চান্স পেলে ভিন্ন রকম ভাবে দেখবে। তার মানে আমাদের পজিশনটার উপর সেম জিনিসটারই অনেক কিছু ডিপেন্ড করে। মানে আমি জাস্ট পজিশনটা চেঞ্জ হওয়ার কারণে আমাকে তোমরা ভিন্নভাবে দেখতেছো, তুমি জাস্ট পজিশনটা চেঞ্জ হওয়ার কারণে ভিন্ন একটা জায়গায় থাকলে তোমাকে মানুষ ভিন্নভাবে দেখবে। তার মানে সংখ্যা পদ্ধতিটাও ব্যাপারটা এরকম। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বুঝছো, যেখানে আমাদের পজিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে পজিশনটা একটু চেঞ্জ হইলেই সংখ্যার মানটা চেঞ্জ হয়ে যায়, তাদেরকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বলো বুঝতে পারছো সবাই? ওকে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। ওরে সৌরভ, এত ট্যালেন্ট কই রাখো সৌরভ? এই ট্যালেন্ট রেখে ঘুমাও কেমনে? ঘুম ধরে? ধরার তো কথা না। ওকে, তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে এই যে তোমার অবস্থানগুলা, এই অবস্থানগুলোর উপরে পুরো সংখ্যার মানটা নির্ভর করে। তাইলে এর উল্টা জিনিসটাই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, বুঝে গেছো? যেখানে আসলে পজিশনের উপর সংখ্যার মানটা ডিপেন্ড করে না। যেমন ওই যে আদিমকালে, আদিমকালে মানুষ যে এরকম চিহ্ন টিহ্ন দিয়ে আঁকতো, যে ধরো একটা টান মানে হচ্ছে সেটা বুঝাইতো হলো 1, একটা উল্টা ইউ মানে সেটা বুঝাইতো হলো 10, তারপর আরেকটা উল্টা ইউ মানে সে বুঝাইতো 10। তার মানে এইটা মানে 10, এইটা মানে 10, এটা মানে 1, টোটাল হয়েছে কত? 21। তুমি যদি এটার পজিশনটাও চেঞ্জ করে দাও, তুমি যদি এটার পজিশনটাও চেঞ্জ করে দাও, তুমি যদি এটার পজিশনটাও চেঞ্জ করে দাও, তাইলেও কিন্তু সে দেখতো যে 10 আছে, 10 আছে, 1 আছে, তার মানে 21ই আছে। তার মানে এই সংখ্যা পদ্ধতিগুলা পজিশনের উপর ডিপেন্ড করে না। তার মানে আদি যুগে যে চিহ্ন টিহ্ন দিয়ে, সাংকেতিক চিহ্ন টিহ্ন দিয়ে যে প্রকাশ করতো জিনিসপত্রগুলোকে, তা না আসলে পজিশনাল না, নন পজিশনাল। তাদের জাস্ট ওই চিহ্নটার একটা মান থাকতো, যে এই এই যে এই ফুলটা, বুঝছো? আমি তো আঁকতে পারতেছি না,
এই ফুলটা দ্বারা তারা বুঝাইতে হলো 1000। এই ফুলটা যেখানেই থাকুক এটার মান 1000। তার মানে এই ফুলের সাথে একটা উল্টা ইউ, মান কত? 1010। আমি যদি উল্টা ইউ আর ফুল রাখতাম তাইলেও মান কত? 1010। বুঝছো? তার মানে এ নিজেই তাৎপর্যপূর্ণ, নিজেই 1000, যেই জায়গায় বসবে সেই জায়গাতে 1000। কিন্তু আমাদের পজিশনালে কিন্তু পজিশনের উপর কিন্তু সবকিছু ডিপেন্ড করতো, নন পজিশনে সেটা ডিপেন্ড করতেছে না। বলো বুঝতে পারছো এভরিওয়ান? বুঝতে পারছো? এগুলা তোমার মনে রাখা লাগবে না যে এটার মধ্যে মান কত, মনে রাখা লাগবে না, এগুলা ভুলে যাও। এগুলা জাস্ট আদিমকালে মানুষ ইউজ করতো, আমরা কি আর আদিম নাকি? তার মানে এগুলা পজিশনের উপর ডিপেন্ড করবে না, পজিশন চেঞ্জ করলেও মানের কোনো চেঞ্জ হবে না, পজিশন চেঞ্জ করলেও মানের কোনো চেঞ্জ হবে না, মানটা সেমই থাকবে। সবাই একটা করে সি লিখো, এতটুকু বুঝলে? সবাই একটা করে সি লিখো। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পজিশনের উপর সংখ্যাগুলোর মান নির্ভর করে। ওকে, ঠিক আছে। যার স্থানীয় মান আছে, এত ফর্মাল বলতে যেও না, তুমি জাস্ট কনসেপ্টটা বুঝো। সবসময় সায়েন্সে তুমি যেহেতু পড়তেছো, চেষ্টা করবা লজিকটা বুঝতে, কনসেপ্টটা বুঝতে। একদম বইয়ের হুবহু ভাষায় যে লিখতে হবে ব্যাপারটা এরকম না। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারছো কিনা, আরেকজনকে কনসেপ্টটা বুঝাইতে পারবা কিনা। একদম বইয়ের ভাষাটাই যে লিখতে হবে এমন কোনো কথা নাই। বাট আমাদের পুরো সমাজে আসলে এটা প্রচলিত যে বইয়ের এক্সাক্ট লাইনটা লিখতে হয়। বাট এটা আসলে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত না। তোমরা ওই যে 3 ইডিয়টস মুভিতে দেখছো যে আসলে প্রচলিত শিক্ষা ওইটা না, তুমি মুখস্থ ফটফট বলবা। তোমার জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে। তুমি যদি মাথায় জিনিসটা সেন্স করতে পারো, বুঝতে পারো, এরপর যদি নিজে বানায় মনে মনে লিখতে পারো, এনাফ। তুমি মার্কস যদি কম পাও এরপরেও আমি তোমাকে নিয়ে গর্ববোধ করব। আমি চাই যে তুমি জাস্ট মাথায় জিনিসটা বুঝো, কখনো ব্লাইন্ডলি মুখস্থ করবো না কিছু, কোনো ডেফিনেশনও মুখস্থ করাবো না। পুরো আইসিটি তোমাদের পড়াবো, একটা ডেফিনেশনও তোমাদের মুখস্থ করাবো না, একটা সংজ্ঞাও তোমাদের মুখস্থ করাবো না। ওকে, এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, একটা হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট। আমাকে বলো লেস সিগনিফিক্যান্টের বাংলা কি? লেস সিগনিফিক্যান্টের বাংলা কি? লেস সিগনিফিক্যান্টের বাংলা কি বলো? কম গুরুত্বপূর্ণ, ভেরি গুড। আর মোস্ট সিগনিফিক্যান্ট মানে বেশি গুরুত্বপূর্ণ। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, বাইনারির একটা অক্ষরকে আসলে বিট বলে। যেমন আমরা আমরা একটু পরে বাইনারি পড়বো। সো আমাদের সংখ্যাগুলোকে যেমন আমরা ডিজিট বলি, বাইনারির এক একটা অক্ষরকে তারা বিট বলে। সো এটা লেস সিগনিফিক্যান্ট বিট, অথবা তুমি এটাকে বলতে পারো যে লেস সিগনিফিক্যান্ট ডিজিটও বলতে পারো, সমস্যা নেই। বাইনারির ক্ষেত্রে আমরা আসলে বিট বলি, আর তোমার অন্যান্য নাম্বার সিস্টেমের ক্ষেত্রে সেগুলোকে আমরা আসলে ডিজিট বলি। সো আমরা আসলে একটা জিনিস বুঝবো যে আমরা তো পজিশনাল সংখ্যা পদ্ধতিই পড়বো। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির কোন জায়গাটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট, কোন জায়গাটা সবচেয়ে কম সিগনিফিক্যান্ট, আমরা দশমিক সংখ্যা দিয়ে বুঝবো। ঠিক আছে? আমি তোমাকে বললাম 9999, এখানে কোন 9টা, মানে সবগুলাই তো 9 কোন 9টা সবচেয়ে বেশি দামি তোমার কাছে? মনে করো এটা তোমার ব্যাংক ব্যালেন্স, কোন 9টা জিরো হয়ে গেলেও তোমার আসলে কষ্ট লাগবে না? এই এই সাইডেরটা নাকি বি সাইডেরটা? কোন 9টা যদি জিরো হয়ে যায় তোমার আসলে কষ্ট লাগবে না? দেখো এটা আসলে তোমার কাছে লেস সিগনিফিক্যান্ট কেন? আরে ভাই 9999 টাকা আছে ব্যাংকে, এই 9টা যদি জিরো হয়ে যায় আমার কোনো সমস্যা নাই, 9990 টাকা থাকবে। তার মানে কোনো প্যারাই নেই, তাই না? একদম চিল। তার মানে এই পাশের যে সংখ্যাটা এটা আসলে তোমার কাছে কম গুরুত্বপূর্ণ, তাই না? কম গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আর এই পাশের যে সংখ্যাটা আছে বাম পাশের, এইটা যদি সামহাও জিরো হয়ে যায় মাথা জুড়ে বাড়ি পড়বে। তোমার ব্যাংকে 9999 আছে, একটু পরে যদি এটা জিরো হয়ে যায় তাহলে দেখো 999 টাকা হয়ে যায়, তুমি তো আয় হায় হইলোটা কি, 9000 টাকা কমে গেল। তার মানে এই এই যে ডিজিটটা, এই যে এই ডিজিটটা, এই ডিজিটটা তোমার কি হবে বলো তো? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আমি যদি এটাকে সংখ্যা দিয়ে প্রকাশ করতাম, ধরো এখানে যদি দশমিক সংখ্যা থাকতো, মনে করো 999.0192। এখন বলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা কি এইটা নাকি এইটা? দশমিকের একদম লাস্টেরটা আমার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, এইগুলোকে কিন্তু আমরা ইগনোর করি, তাই না? ম্যাথ করার সময় ছোটবেলা কি করতাম মনে মনে আছে? ইগনোর করতাম, যে দশমিকের পরে অনেক ঘর আসলে আমরা সবগুলোকে বাদ দিয়ে দিতাম, ইগনোর করতাম, কারণ লেস সিগনিফিক্যান্ট। তার মানে এই জিনিসগুলো হচ্ছে লেস সিগনিফিক্যান্ট ডিজিট। এই পাশের যেটা মোস্ট লেফট, যেটা এটা হচ্ছে তোমার মোস্ট সিগনিফিক্যান্ট। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার হইলে এখান থেকে একটা এমসিকিউ আসে আমাদের, প্রায় বোর্ডের পরীক্ষাতে আসে, আশা করি সবাই এটা পারবা। প্রায়ই আমাদের বোর্ডের পরীক্ষাতে একটা প্রশ্ন আসে যে মোস্ট সিগনিফিক্যান্টের পূর্ণরূপ কি?
এমএসবি এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমি আসলে উল্টা প্রশ্নটা করছি। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে এমএসবি। ওকে, মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে এমএসবি। সাধারণত তোমাকে একটা সংখ্যা দিয়ে বলতে পারে যে কোনটা মোস্ট সিগনিফিকেন্ট আর কোনটা লেস সিগনিফিকেন্ট। আর লেস সিগনিফিকেন্ট বিটের সংক্ষিপ্ত রূপ কি? এলএসবি। তার মানে এলএসবি মানে কি? লেস সিগনিফিকেন্ট বিট। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? সবাই যদি এমসিকিউটা পরীক্ষায় আসে পারবা? যদি এমসিকিউটা পরীক্ষায় আসে পারবা? আজকের ক্লাসটা হয়তো 7:40 পর্যন্ত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা আসলে সংখ্যা পদ্ধতি যেগুলো আছে সেগুলো সম্পর্কে শিখবো। দেখো, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি পড়তেছিলাম। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে 4টা সংখ্যা পদ্ধতি আমাদের শিখতে হবে। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। আমরা শুধু এই 4টার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, কারণ সাধারণত বোর্ডে একটু একটু কঠিন প্রশ্ন করা শুরু করছে। তুমি আসলে শেষ মুহূর্তে যে ওয়ান শট করে গেলে তুমি যেন আটকে যাও, এই জন্য আর একটু অ্যাডভান্স জিনিসপত্র পড়বো আমরা। এগুলার বাদেও মনে করো যেই সংখ্যা পদ্ধতি এগুলার বাইরে সেগুলো আসলে শিখবো, কারণ সাধারণত যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, সেই বোর্ডগুলোতে একটু কঠিন প্রশ্ন করে মাঝে মধ্যে, এমসিকিউ আসে। একটু পরে এমসিকিউ তোমাদের দেখাবো। ওকে, সো এই সংখ্যা পদ্ধতি যেগুলো আছে এগুলো সম্পর্কে পড়বো। জাস্ট নামটা একটু মনে রাখো, ডিটেলস আমরা পড়বো। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল। ঠিক আছে, সো এটাকে তোমার ক্যালকুলেটরেও তুমি দেখতে পারবা। বাইনারিকে সাধারণত বিআইএন দিয়ে প্রকাশ করে, অক্টালকে ওসিটি দিয়ে প্রকাশ করে। সো তোমাদের ক্যালকুলেটরও তোমরা এই জিনিসটা দেখবা, ক্যালকুলেটরও তোমাদের শিখাবো। কেন? কারণ আমাদের পরীক্ষা হলে ম্যাক্সিমাম ম্যাথ আমরা ক্যালকুলেটরেই করবো, বুঝছো? সংখ্যা পদ্ধতির ম্যাক্সিমাম ম্যাথ পরীক্ষা হলে ক্যালকুলেটরেই করবো। এটা দেখতে পাচ্ছ ক্যালকুলেটর? সবাই দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে ক্যামেরাটা একটু জুম করে দেখাই। ওকে, দেখতে পাচ্ছ সবাই ক্যালকুলেটর? এই যে তোমার, এই যে দেখো উপরে নীল কালারে যে যার যেই ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরই দেখবা উপরে নীল কালার দিয়ে লেখা অক্টাল, বিআইএন বাইনারি, এইচইএক্স হেক্সা, ডিইসি মানে ডেসিমেল। তার মানে নীল কালার দিয়ে তোমার এই জায়গায় লেখা আছে। আমি তোমাদেরকে আরো জুম করে ব্যাপারটা দেখাই। সো তোমরা আসলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে এই যে তোমার যে 4টা এখানে নাম্বার আছে বা 4টা বাটন আছে, এগুলো হচ্ছে এক একটা অক্টালের জন্য, বাইনারির জন্য, হেক্সাডেসিমেলের জন্য, ডেসিমেলের জন্য। সো এগুলো আমরা পরে ক্যালকুলেশন করব, পরে আমাদের দরকার হবে। বাট আমি অনেকটা জুম করে ফেলছি, আমার এখন জুম আউট করতে হবে। ওকে, ঠিক আছে, আশা করি সবটা দেখা যাচ্ছে এখন, রাইট? ওকে, সবটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এগুলো সম্পর্কে পড়বো। এখন এর আগে আমাদের একটা জিনিস সম্পর্কে পড়তে হবে, সেটা হচ্ছে ভিত্তি বা বেস জিনিসটা কি। ভিত্তি বা বেস জিনিসটা কি? যে কোনো সংখ্যা পদ্ধতির একটা ভিত্তি বা বেস আছে। এখন বেসটা কি? বেসটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলা ইউনিক চিহ্ন আছে। দেখো, আমরা যেটাকে এক বলি এটা আসলে এক না, এটা একটা চিহ্ন। আমরা যেটাকে দুই বলি এটাকে একটা চিহ্ন মনে করো, যে এইরকম আঁকিবুকি করা, এটা তো একটা চিহ্ন। আদিমকালের মানুষ তো আর দুই বুঝতো না, তারা একটা চিহ্ন আঁকছে। তারা ওই যে আজকে যেরকম উল্টা ইউ মানে 10 বুঝতেছো, তারা ওই রকমই একটা চিহ্ন আঁকছে, এটা দুই, যেটাকে আমরা আজকের ভাষায় দুই বলি, বা আজকে এটাকে দুইয়ের আকারে প্রকাশ করার জন্য এই চিহ্নটা ব্যবহার করি। সো এটা কিন্তু একটা চিহ্ন। এখন যেমন এগুলা উদ্ভট লাগতেছে যে আদিম মানুষ এই জিনিসটাকে 1000 বলতো, সো তখন কিন্তু এটাও উদ্ভটই লাগার মতো তো ছিল তাদের কাছে, বুঝছো? সো এগুলো হচ্ছে একটা চিহ্ন। সো একটা নাম্বার সিস্টেমে যতগুলা ইউনিক, ইউনিক মানে কি? ইউনিক মানে স্বতন্ত্র। ইউনিক মানে কি? যে তার যতগুলা স্বতন্ত্র জিনিসপত্র আছে, মানে যেটা কারোর মধ্যেই নাই, শুধু তার মধ্যেই আছে। সো একটা নাম্বার সিস্টেমে যতগুলা ইউনিক চিহ্ন থাকে, মানে ওই নাম্বার সিস্টেমে যতগুলা তুমি চিহ্ন ব্যবহার করো সেটাকে বলা হয় তাদের ভিত্তি। একটা নাম্বার সিস্টেমে যতগুলো ইউনিক চিহ্ন আছে সেই চিহ্নগুলোকে বলা হয় সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি। যেমন আমরা যেটা ইউজ করি দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা, ডেসিমেল সংখ্যা আমরা ইউজ করি। দেখো ডেসিমেল সংখ্যায় 0, 1, 2, 3, 4 ডট 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 9 এর বাইরে কোনো চিহ্ন কি তুমি ব্যবহার করো? মানে বাস্তব জীবনে যত নাম্বার আছে, যত নাম্বার এতদিন ইউজ করছো, এর বাইরে কোনো চিহ্ন ব্যবহার করছো? না, এর বাইরে কোনো চিহ্ন ব্যবহার করো নাই। তার মানে এগুলা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যার মৌলিক চিহ্ন বা মৌলিক প্রতীক। এগুলাকে একটা প্রতীক চিন্তা করো, সংখ্যা না। এগুলাকে একটা প্রতীকের মতো চিন্তা করো, বা একটা বর্ণের মতো চিন্তা করো, বা একটা চিহ্নের মতো চিন্তা করো, আর কিছুই না। তার মানে আমার ডেসিমেল যে নাম্বার সিস্টেমটা, এর মধ্যে এরকম 10টা চিহ্ন আছে 0 থেকে 9 পর্যন্ত।
যে চিহ্নগুলো এরকম দেখতে। ডেসিমেল নাম্বার সিস্টেমে 10টা চিহ্ন আছে, তার মানে 10টাকে আমরা বলি ডেসিমেল নাম্বার সিস্টেমের ভিত্তি। তার মানে নাম্বার সিস্টেমের ভিত্তিটা কি? কোনো একটা নাম্বার সিস্টেমে যতগুলা মৌলিক চিহ্ন বা প্রতীক থাকে, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা মৌলিক চিহ্ন বা প্রতীক থাকে, তাদেরকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। তার মানে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য যতগুলো আলাদা আলাদা প্রতীক, বা এটাকে তুমি মৌলিক প্রতীকও বলতে পারো বা ইউনিক প্রতীকও বলতে পারো, আলাদা আলাদা প্রতীক বা ডিজিট থাকে, সেই মোট সংখ্যাটাকে বলা হয় আমাদের সংখ্যা পদ্ধতির বেস। তার মানে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ইউনিক চিহ্ন বা প্রতীক আছে, সেই সংখ্যাটাকে বলি আমরা ওই সংখ্যা পদ্ধতির বেস। বুঝতে পারছো সবাই? তার মানে সংখ্যা পদ্ধতিতে কোনো গণনা করার জন্য কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলা প্রতীক বা ডিজিট আছে, যতগুলা প্রতীক বা ডিজিট আছে বা একটা চিহ্ন আছে, যতগুলো ইউনিক চিহ্ন আছে, সেগুলোকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? বুঝতে পারছো? আমি এখানে যারা ইংলিশ ভার্সন আছে তোমাদের জন্য ইংলিশটাও লিখে রাখছি, যেন তোমাদের প্রবলেম না হয়। সবাই ক্লিয়ার? তার মানে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ইউনিক চিহ্ন বা প্রতীক আছে, সেটাকেই বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। সো আমরা এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতি শিখবো, সবাই এটা পারো। সো তোমাদেরকে এমন ভাবে আমি তোমাদের পড়াবো, তোমাদের মুখস্থ করতে হবে না। আমি আমি জানি অধিকাংশ স্কুলে বা কলেজে বা প্রাইভেট কোচিং এ তোমরা যখন পড়তে যাবা, তোমাদেরকে বাইনারি বলবে মুখস্থ করতে, যে বাইনারি জিরো মানে হচ্ছে জিরো মানে জিরো, তারপর 01 মানে এটা হচ্ছে 1, 10 মানে 2, 11 মানে 3, 100 মানে 4। তোমাকে এরকম ভাবে একটা চার্ট ধরায় দিবে, মুখস্থ করতে বলবে। আমি কখনো এই জিনিসটা করব না, কারণ এরকম ভাবে মুখস্থ করে তুমি আসলে আগাইতে পারবে না, বা তোমার ব্রেইনের যে স্পিড আছে সেই স্পিডটা বাড়বে না। সো এটার জন্য আমাদের আগে ডেসিমেল নাম্বার সিস্টেমে লেখা শিখতে হবে, মানে নর্মাল নাম্বার লেখা শিখতে হবে। ঠিক আছে? নর্মাল নাম্বার লেখা শিখতে হবে, যেটা তোমরা সবাই পারো, বাট আবারও বুঝাবো আজকে একটু ভিন্নভাবে দেখবা। আগে যে নাম্বারগুলো পড়ছো এই নাম্বারগুলোকে এখন একটু ভিন্নভাবে দেখবা। বলো, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত বলো তো? ভিত্তি বা বেস কত? ভিত্তি বা বেস কত বলো তো? ভিত্তি বা বেস হচ্ছে 10, কারণ এখানে 10টা মৌলিক চিহ্ন বা প্রতীক আছে, 10টা চিহ্ন বা প্রতীক আছে। চিহ্ন বা প্রতীকগুলা কি কি? কি কি চিহ্ন বা প্রতীক আছে? চিহ্ন বা প্রতীক আছে হলো 10টা, 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মাঝে মধ্যে আমরা ভুল করি, আসলে এখানে ভুল হয়ে যায় যে 9 পর্যন্ত যেহেতু মনে হয় 9টা, বাট না, 0 তো একটা প্রতীক বা চিহ্ন। এই যে গোল আন্ডা, এটাও তো একটা প্রতীক। সো এই প্রতীকটার জন্য টোটাল কতগুলা প্রতীক? 10টা। তার মানে ডেসিমেল নাম্বার সিস্টেমে কতগুলা মৌলিক চিহ্ন বা প্রতীক? 10টা। তার মানে যে কোনো নাম্বারে আমি লিখি না কেন ডেসিমেলে, এই 10টা প্রতীক দিয়েই লিখতে হবে। যে কোনো নাম্বার লিখি না কেন এই 10টা প্রতীক দিয়েই আমাকে লিখতে হবে। ক্লিয়ার? যে কোনো নাম্বার লিখি না কেন এই 10টা প্রতীক দিয়ে লিখতে হবে, এর বাইরে কিছু দিয়ে লিখতে পারবো না। তারপর বাইনারি যে নাম্বার সিস্টেম, এটা একটু মনে রাখবা তোমরা। বাইনারি, বাই মানে 2, বুঝছো? বাই মানে মনে রাখবা সব সময় 2। বাই মানে কি বুঝায়? বাই মানে 2 বুঝায়। তার মানে এই নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হলো 2টা। বেস বা যে ভিত্তি, সেই ভিত্তি হলো 2। তার মানে এখানে মৌলিক চিহ্ন বা প্রতীক আছে 2টা। মৌলিক চিহ্ন বা প্রতীক আছে 2টা, শুধুমাত্র 0 এবং শুধুমাত্র 1। তাইলে আমি যদি তোমাকে বলি 203, এটা কখনো বাইনারি নাম্বার হওয়া সম্ভব? 703 বাইনারি নাম্বার হওয়া সম্ভব না। বাইনারি নাম্বারে শুধুমাত্র 0 আর 1ই থাকে, এর বাইরে কিছু থাকবে না। তার মানে 7 আছে, 3 আছে, তার মানে এরা বাইনারি নাম্বার না। তারপর আসো অক্টাল। অক্ট মানে মনে রাখবা সবসময় অক্ট মানে 8। অক্ট মানে কত? অক্ট মানে 8। তার মানে এই জায়গাতে অক্টাল নাম্বার সিস্টেম যেটা, এই নাম্বার সিস্টেমের বেস কত? এই নাম্বার সিস্টেমের বেস হইল আমাদের 8। তার মানে 8 বেস যেহেতু, কি কি প্রতীক বা ইউনিক চিহ্ন আছে তার? তার ইউনিক প্রতীক বা চিহ্ন আছে হইল 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 8 না কিন্তু, কারণ 0 থেকে 7 পর্যন্ত এই 8টা ইউনিক চিহ্ন বা প্রতীক হয়ে যায়। তাইলে আমাকে বলো 933 এটা কোনোদিন অক্টাল নাম্বার হইতে পারবে? 933 এটা কোনোদিন অক্টাল নাম্বার হইতে পারবে? ইয়েস অর নো? 933 কোনোদিন অক্টাল নাম্বার হইতে পারবে? হইতে পারবে না, কারণ 9 যে সংখ্যাটা, এটা তো অক্টালে এক্সিস্টই করে না। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 9 কখনো এক্সিস্টই করে না। ওকে, তাইলে তোমরা বোর্ডের একটা এমসিকিউ উত্তর করার মতো ক্যাপাবল হয়ে গেছো। বোর্ডে আসছে তোমার চট্টগ্রাম বোর্ডে আসছে, কোন বোর্ডে জানি আসছে, ওমা এমসিকিউটা কই গেল? ওকে, দেখো
যশোর বোর্ডে আসছে 2024 সালে এই এমসিকিউটা উত্তর করার মতো ক্যাপাবল তোমরা হয়ে গেছো আজকেই, একদম এইচএসসির প্রথম ক্লাসেই এইচএসসির একটা প্রশ্ন সলভ করার মতো ক্যাপাবল হয়ে গেছো, যে 3 to 1 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি হইতে পারে, কোন কোন সংখ্যা হইতে পারে। ঠিক আছে, ওকে। অক্টাল, অক্টালে কি কি অক্ষর আছে? অক্টালে অক্ষর আছে হলো 0 থেকে 7 পর্যন্ত সবগুলা। তার মানে এখানে যে নাম্বারটা, এটা আসলে 0 থেকে 7 পর্যন্ত জিনিসপত্র দিয়ে হয়ে যায়, এর বাইরে কিছু নাই। তারপর ডেসিমেল, ডেসিমেলে অঙ্ক কতগুলা? 0 থেকে 9 পর্যন্ত। তার মানে এটার ভিতরে ওইগুলাই আছে। হেক্সাডেসিমেলও 0 থেকে 9 পর্যন্ত সব আছে। তার মানে এই তিনটা দিয়েই আসলে এই সংখ্যাটা হইতে পারে, এই সংখ্যাটা তিনটাই হইতে পারে, এই সংখ্যাটা তিনটাই হইতে পারে। অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে, ডেসিমেলও হইতে পারে। আমি যদি তোমাদেরকে এই সংখ্যাটা একটু উল্টে দিতাম, ধরো এখানে আমরা তো হেক্সাডেসিমেল তোমাদেরকে বলি নাই এখনো, সো আমি এখানে লিখতেছি এই অপশনটা হচ্ছে মনে করো বাইনারি। এই অপশনটা কি? এই অপশনটা হচ্ছে বাইনারি। এখন বলো তো সংখ্যাটা কোনটা কোনটা হইতে পারে? কোনটা কোনটা হইতে পারে? 1 ও 2। অক্টাল হইতে পারে, ডেসিমেল হইতে পারে, বাইনারি কিন্তু হইতে পারে না, কারণ বাইনারিতে 3 বলতে কিছু নাই, 2 বলতে কিছু নাই, তার মানে বাইনারি হইতে পারে না। বুঝতে পারছো? একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সবার এই জিনিসটা, ক্রিস্টাল ক্লিয়ার। তার মানে তোমাদের কোন সংখ্যা পদ্ধতিতে কি হইতে পারবে, ওইটার যে মৌলিক চিহ্ন বা প্রতীকগুলো আছে এর বাইরে কিছু হইতে পারবে না। এখন আমরা আসি নাম্বার কিভাবে লিখতে হয়। খুবই মজার, একবার বুঝে যাবা দেখবা যে লাইফটা চিল। যে কোনো নাম্বার সিস্টেম তুমি পারবা, যে কোনো নাম্বার সিস্টেম পারবা, যে সিস্টেমটা বোঝো। নাম্বার আমরা আসলে কেমনে লিখি, 1 2 কেমনে লিখি, 1 2 কেমনে লিখি। 1 2 লেখার সময় আমরা যেই কাজটা করি খেয়াল করো, আমি 0 থেকে লেখা শুরু করলাম, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন 9 এর পরে 10 আমি লিখতে চাচ্ছি, কি করতে চাচ্ছি? 10 লিখতে চাচ্ছি, রাইট? এখন 10 লেখার জন্য আমার কাছে কিছু আছে, 10 লেখার জন্য আমার কাছে কিছু আছে। 10 এর জন্য কি আমরা এই প্রতীক ব্যবহার করব? না। 10 লেখার জন্য আমার কোনো প্রতীক আছে, চিহ্ন আছে? আমাকে বলো, আমার আমার উত্তর দাও। তোমরা তো বুঝছি এ ভাই, 10 যে তুমি চিহ্ন যে 10 এমনি লিখতে হয়, এটা আমার বোঝানো লাগবে না রে ভাই। তুমি নিজেকে কি প্রমাণ করতে চাও যে তুমি 10 লিখতে পারো? ও বাবা, কতটা কি বলবো, কতটা স্মার্ট তুমি। বলো, 10 লেখার জন্য কোনো প্রতীক আছে? 10 লেখার জন্য কোনো চিহ্ন আছে? ডেসিমেল নাম্বার সিস্টেমে নাই। ডেসিমেল নাম্বার সিস্টেমে এই 10টা জিনিসপত্র আছে 0 থেকে 9 পর্যন্ত, এর বাইরে কোনো প্রতীক বা চিহ্ন নাই। যদি থাকতো, মনে করো যে যদি ডেসিমেল নাম্বার সিস্টেমে 10 বলতে এরকম একটা প্রতীক থাকতো, আমরা ওইরকম একটা প্রতীক লিখতে পারতাম, বুঝছো? তার মানে নাই, যেহেতু আমরা 10 লিখতে পারতেছি না। সো যখনই আমরা কোনো কিছু লিখতে পারবো না, আমাদেরকে পাশের ঘরের হেল্প নিতে হবে। ব্যাপারটা হচ্ছে, মনে করো 2 ভাই, করিম জলিল 2 ভাই। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই তো আটকাবে, তাই না? আরেক ভাই তো সেটাকে সামাল দিবে। সো তুমি এখানে আটকায় গেছো, বিপদে পড়ছো, আমি 10 লিখতে পারতেছি না, 10 লেখার মতো কোনো প্রতীক আমার কাছে নাই। তখন তুমি কি করবা? তোমার পাশের ঘরের হেল্প নিবা। সব সময় যখন তুমি আটকায় যাবা, তুমি তোমার পাশের ঘরের হেল্প নিবা। সো ব্যাপারটা দেখো, পাশের ঘরের ভ্যালু আগে কি ছিল বলো তো? পাশের ঘরের ভ্যালু আগে তো 0 ছিল। পাশের ঘরের ভ্যালুগুলো আগে কি ছিল? 0 ছিল। তুমি কি বলবা? যে ভাই আমি তো আমার মান আর বাড়াইতে পারতেছি না, দেখো 9 এর পরে 10 হওয়ার কথা, আমি তো আমার মান আর বাড়াইতে পারতেছি না। তাহলে তুমি কি বলবা? যে ভাই পাশের ঘর তুমি তোমার ভ্যালু 1 বাড়ায় দাও, আমি আবার শুরু থেকে শুরু হই। আমি আমার পাশের ঘরকে বলতেছি, ভাই তুমি তোমার ঘরের মান 1 বাড়ায় দাও, আমি আবার শুরু থেকে শুরু হই। তার মানে সে যখন এই কথাটা বলছে, পাশের ঘর তার ভ্যালুটা 1 বাড়ায় দিবে। দেখো খেয়াল করো, এই 0 থেকে সে 1 হয়েছে, পাশের ঘর তার ভ্যালুটা 1 বাড়ায় দিছে। এই এককের ঘরটা আবার 0 থেকে স্টার্ট হয়েছে, এই এককের ঘরটা আবার 0 থেকে স্টার্ট হয়েছে, বুঝছো? পাশের ঘরের ভ্যালুটা কিন্তু 1ই আছে। আবার এই যে তোমার শুরুর ঘরটা ছিল একদম ডানে যে ঘরটা, সেই ঘরের মানটা আবার 0 থেকে শুরু হয়েছে। এরকম ভাবে কয়টা পর্যন্ত চলবে দেখো, এরকম ভাবে চলতে 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 চলে হয়ে গেল 19। এখন আবার এই এই ঘরটা বিপদে পড়ছে না বলো তো? এ শুধু বিপদেই পড়ে, ছোট ভাই। এ বলো তো, বিপদে পড়ছে না আবার? বলো, বিপদে পড়ছে? ইয়েস, এ আবার বিপদে পড়ছে, যে ভাই আমি তো আমার 9 এর মান আর বাড়াইতে পারতেছি না। তাহলে সে কি বলবে? যে পাশের ঘরের যে ভাই আছে, এই ভাই, ভাই আপনি আপনার ভ্যালু 1 বাড়ায় দেন, আমি আবার শুরু থেকে স্টার্ট হই। তার মানে এই ঘরের ভ্যালু তখন 1 থেকে হয়ে যাবে 2, মানে 19 এর পরে এই ঘরের ভ্যালুটা হয়ে যাবে 2। এই এই ডান পাশের ঘরের ভ্যালুটা আবার শুরু থেকে স্টার্ট হবে, ডান পাশের ঘরের ভ্যালুটা আবার শুরু থেকে স্টার্ট হবে, বুঝতে পারছো? এরকম ভাবে চলে গেল 29 পর্যন্ত। এখন এই ভাই আবার বিপদে পড়ছে, যে ভাই আমি আবার মান বাড়াইতে পারতেছি না। সে আবার পাশের ঘরের হেল্প দিবে, যে ভাই আপনি আপনার ভ্যালু 1 বাড়ান, আমি যেতে পারতেছি না। সো পাশের ঘরের ভ্যালু 1 বাড়ায় বলবে, যা ছুটা তুই আবার শুরু থেকে শুরু কর।
বুঝছো? সে সবসময় আটকে যায় পাশের ঘরের হেল্প নাই, বুঝছো? সে সবসময় আটকে যায় পাশের ঘরের হেল্প নাই, বুঝতে পারছো কেমনে নাম্বারগুলো চলে? একটা সময় এরকম ভাবে চলতে 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 99 হয়ে যাবে, তাই না? এখন তারপর এই যে এই ছোট ভাই আবার পড়বে বিপদে, যে ভাই আমি তো বিপদে পড়ছি, আমি তো আমার ভ্যালু একবার আইতে পারতেছি না। সে তার পাশের গল্পে বলে যে বড় ভাই আপনি আপনার ভ্যালু একবার আয় দেন। বড় ভাই বলবে কি হেল্প যে তোরে করব, আমিও তো পড়ছি বিপদে, আমিও তো আমার মান একবার আইতে পারতেছি না। সে তার যে বড় ভাই আছে, সেই তার বড় ভাই যে আছে, তার বড় ভাইরা বলবে যে ভাই আপনি আপনার ভ্যালু একবার আন। তারপর বড় ভাই বড় ভাইয়ের ভ্যালু একবার হবে, তারা আবার জিরো থেকে স্টার্ট হবে, তারা আবার জিরো থেকে স্টার্ট হবে, বুঝছো? সো এইরকম ভাবে আমরা আসলে সংখ্যাগুলো লিখতাম। আমাদের যে দশমিক সংখ্যা আছে, সেই দশমিক সংখ্যাগুলো এরকম ভাবেই আমরা লিখতাম, বুঝছো? এই তো ফারহান সুন্দর একটা কথা বলছে, আমার ডাইনে আছে লিমন ভাই, বামে আছে ইয়াসিন ভাই, এই দুই ভাই থাকলে আমার কি জানি কোনো ভাইয়ের দরকার নাই। সো ব্যাপারটা ওইরকমই, বুঝতে পারছো? সবাই বলো ক্লিয়ার? কেমনে নাম্বার তোমরা লিখতা ছোটবেলা থেকে, বুঝছো? কেমনে তোমরা নাম্বার লিখতা ছোটবেলা থেকে, বুঝতে পারছো? ওকে, তাইলে এইটা একদম মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ এটা দশমিক নাম্বার, এটা তুমি বুঝো। এটা যদি লিখতে পারো তুমি বাকি সবগুলা লিখতে পারবে, বাকি সবগুলা লিখতে পারবে। চলো আমরা আগে অক্টাল লেখা শিখাই। অক্টাল লেখা শিখাই। অক্টালে মোট চিহ্ন বা প্রতীক আছে কয়টা? 8টা। অক্টালে মোট চিহ্ন বা প্রতীক আছে কয়টা? 8টা। 8টার বেশি কিন্তু কিছু নাই। অক্টালে মোট চিহ্ন বা প্রতীক আছে কয়টা? 8টা। তাইলে আমি লেখা শুরু করলাম ভাই 0 1 2 3 ডট 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 7 পর্যন্ত আমি লিখতে পারলাম, কারণ 7 পর্যন্ত আমার নিজের কাছেই আছে, আমার আর কোনো বড় ভাইয়ের দরকার নাই। বাট যখনই আমি 7-এর পরের সংখ্যাটা লিখতে চাবো, 7-এর পরে তো 8, এখন 8 তো আমি লিখতে পারতেছি না। সো আমার কি করতে হবে বলতো? পাশের ঘরের হেল্প নিতে হবে, বড় ভাইয়ের হেল্প নিতে হবে। সো বড় ভাই তো আগে ছিল 0, আমি বলবো বড় ভাই আপনি আপনার ভ্যালু এক বাড়ায় দেন, আমি আবার শুরু থেকে স্টার্ট হই। সো বড় ভাই তার ভ্যালুটা এক বাড়ায় দিবে, আমি আবার শুরু থেকে স্টার্ট হব, আমি আবার শুরু থেকে স্টার্ট হব, বুঝছো? আমি আবার শুরু থেকে স্টার্ট হব, আমি আবার শুরু থেকে স্টার্ট হব, আমি আবার শুরু থেকে স্টার্ট হব, চলে গেল হচ্ছে 17 পর্যন্ত। 17 মানে 17 না, এটার কোনোদিন 17 বলবা না, বুঝছো? 17ই, 17ই, ঠিক আছে? ওকে, এই 17 যে আছে, এখন আবার 7 পড়ছে বিপদে, যে ভাই আমার ভ্যালুটা আবার যে এক বাড়াবো, পারতেছি না, বড় ভাইয়ের হেল্প নিবে। সো বড় ভাইয়ের ভ্যালুটা এক বেড়ে যাবে, এই যে ওই পাশের যে সংখ্যাটা যেটা বিপদে পড়তেছিল সেটা আবার রিস্টার্ট হবে, সেটা আবার রিস্টার্ট হবে, সেটা আবার রিস্টার্ট হবে, বুঝতে পারছো? এই বুঝতে পারতেছো সবাই? বুঝতে পারতেছো? আবার পড়ছে বিপদে, আবার ভ্যালুটা এক বেড়ে যাবে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারলা রে? লিখতে পারবা? সবাই লিখতে পারবা? যদি লিখতে পারো তাহলে আমাকে বলো তো, এই সংখ্যা পদ্ধতিতে এই 70-এর পরের সংখ্যাটা কত? এই সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 70-এর পরের সংখ্যা কত? 70 এর পরের সংখ্যা কত? 70 এর পরের সংখ্যা কত? 71। ভেরি গুড, 71। পারছো সবাই? এমসিকিউ, র‍্যাপিড ফায়ার, বলো। তাইলে এই 76 এর পরের সংখ্যা কত? এর পরের সংখ্যাটা কত হবে? র‍্যাপিড ফায়ার। 76 এর পরের সংখ্যাটা 77 হবে। দেখো ছোট ভাই এক বান মারাইছে। এখন বললাম 77 এর পরের সংখ্যা কত? 77 এর পরের সংখ্যা কত? র‍্যাপিড ফায়ার। 77 এর পরের সংখ্যা কত? 100 হয়ে যাবে, তাই না? কেন 100 হয়ে যাবে? এই যে ছোট ভাই মান বাড়াইতে চাচ্ছে, পারতেছে না, সে তার বড় ভাইরে বলবে ভাই মান বাড়ান, বড় ভাই পারতেছে না, বড় ভাই তার পাশের বড় ভাইরে বলবে ভাই আপনি বাড়ান। সো পাশের বড় ভাই তখন এক বাড়াবে, তখন আসলে আগের গুলা রিস্টার্ট হয়ে যাবে, আর এই পাশের বড় ভাই এক হয়ে যাবে তার মান। বুঝে গেলা? তাইলে আমি তোমাকে যদি বলি 777 এর পরের সংখ্যা কত বলো তো? 777 এর পরের সংখ্যা কত? 1000, 1000। ওকে, ঠিক আছে। তাহলে বলো 789 এর পরের সংখ্যা কত? এই নাম্বার সিস্টেমে 789 এর পরের সংখ্যা কত? এই নাম্বার সিস্টেমে 789 এর পরের সংখ্যা কত? হবে না। ভেরি গুড, ভেরি গুড। কারণ অক্টালে তো 8 আর 9 বলতে কিছু নাই, অক্টালে তো 8 আর 9 বলতে কিছু নাই, তোমাদের জাস্ট একটু নাড়ানোর জন্য ব্যাপারটা জিজ্ঞেস করছিলাম। ওকে, ক্লিয়ার? একদম সুন্দর ভাই ব্রাদার, একদম ইজিলি বুঝে গেছো তাই না? এর থেকে ইজি ভাবে আর বুঝা যায়? এর থেকে ইজি ভাবে আর বোঝার উপায় নেই। এখন তাইলে বাইনারি তোমরা বিদ্যুৎ গতিতে লিখতে পারবা। বাইনারিতে শুধুমাত্র চিহ্ন বা প্রতীক আছে দুইটা, 0 আর 1, 0 আর 1। এখন যখন 2 লিখতে গেছো, বড় ভাই পড়ে গেছে বিপদে, যে ভাই 2 বলতে তো কিছু নাই, পাশের ঘরের হেল্প নিয়ে নিবে, যে পাশের ঘরের ভ্যালুটা এক বাড়ায় দেই, আমি আবার শুরু থেকে শুরু হই, আমি আবার শুরু থেকে শুরু হয়ে আবার
0 থেকে 1 পর্যন্ত গেলাম, বাট আমি আবার পড়ছি বিপদে যে আমার ভ্যালু আবার 2 করতে হচ্ছে, আমি পারতেছি না। বড় ভাইরে বললাম ভাই আপনি বাড়ান, বড় ভাইও পারতেছে না। বড় ভাই তার পাশের বড় ভাইরে বলবে যে আপনি বাড়ান, পাশের বড় ভাই 1 বাড়ায় দিবে, ওরা আবার রিস্টার্ট হয়ে গেল, তাই না? সো 0, এখানে আবার 1 হয়ে গেল। এখন বড় ভাই আবার 2 হইতে পারবে না, পাশের বড় ভাইরে বলবে। সো পাশের বড় ভাই 1 বাড়ায় দিয়ে তারা আবার রিস্টার্ট করতে দিবে। তার মানে এখানে হয়ে যাবে 1 1 1, এরপরে হয়ে যাবে 1 0 0 0। বুঝছো? মজা কিনা বলো? বলো মজা কিনা নাম্বারটা লেখা? খুবই সহজ, খুবই সহজ, তাই না? খুবই সহজভাবে তুমি সবগুলা লিখতে পারবা, পারবা না? তাইলে আমারে বলো, এই যে সংখ্যাটা আছে এর পরের সংখ্যা কত? এর পরের বাইনারি সংখ্যাটা কত সবাই? এর পরের বাইনারি সংখ্যা কত? এটার মান কত এটা বোঝার দরকার নাই আজকের ক্লাসে, এটার মান কত এটা বোঝার দরকার নেই, এটা আমরা এমনিই বুঝবো। এটার মান কত এটা পরে বের করবো, পরের ক্লাসের পরে। এগুলা বলো এটার পরের সংখ্যা কত? এই ভুল করতেছো, কেয়ারফুল। এটার পরের সংখ্যা কত বলো? যারা 1 1 1 1 লিখতেছো বাসায় যায় কাঁচা জিংলাটা দিয়ে 3বার পিড়ে আসা উচিত। এটার পরের সংখ্যা কত? এটার পরের সংখ্যাটা দেখো, এই 1টা 2 হইতে চাইছে, পারতেছে না, সে তার পাশের ঘরে বলবে, পাশের ঘরে পারতেছে না, সে তার পাশের বড় ভাইরে বলবে, পাশের বড় ভাইও পারতেছে না। এইটা তারপর এর পাশের বাইরে বলিয়া সাকসেস হবে যে পাশের বড় ভাই পারবে। মানে বড় ভাই যদি পায়রা যায় তার মানে এই 1টা এখানে আছে, এই বড় ভাইটা 1 হয়ে যাবে, আর সবাই তো 0 থেকে স্টার্ট হয়ে যাবে, রিস্টার্ট। ওকে, ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাকে বলি যে এই সংখ্যাটার পরের সংখ্যা কত, এর সংখ্যাটার পরের সংখ্যা কত, তোমরা আমাকে বলো তো এই সংখ্যাটার পরের সংখ্যা কত? 1 1 0 1 1, 1 1 0 1 1, 1 1 0 1 1, 1 1 1 0 0, ভেরি গুড। সো 1 1 1 0 0, এটা হচ্ছে এটার পরের সংখ্যা, এটা হচ্ছে এটার পরের সংখ্যা, ভেরি গুড। যারা না বুঝো কোনো সমস্যা নেই, ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকো, দরকার হয় আমার সাথে আরো 1.5 ঘন্টা কথা বলবা জুমে, সরাসরি আমার কাছে জিজ্ঞেস করবা কথাবার্তা, আমি আবার বুঝাবো, আবার রিক্যাপ করবো, সমস্যা নেই। এর আগে হেক্সাডেসিমেলটা দেখায় আসি। এখন হেক্সাডেসিমেলে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে আমাদের মোট যে ভিত্তিটা, সেই বেসটা হচ্ছে 16টা। বুঝছো? বেস হচ্ছে 16, টোটাল 16টা ইউনিক ডিজিট বা প্রতীক আছে তার। 16টা ইউনিক ডিজিট বা প্রতীক কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। এখন তার জন্য 10 লেখার জন্য তার প্রতীক আছে, 10 লেখার জন্য তার কাছে প্রতীক আছে, 10 লেখার জন্য তার কাছে প্রতীক আছে, যেই প্রতীকটা হচ্ছে এ। এ মানে কত? এ মানে 10। এ মানে তার কত? ওই প্রতীকটার মান কত? ওই প্রতীকটার মানে হচ্ছে 10। তার কাছে 11 লেখার জন্য প্রতীক আছে, সেটা হচ্ছে বি। 12 লেখার জন্য প্রতীক আছে সি। 13 লেখার জন্য প্রতীক আছে ডি। 14 লেখার জন্য প্রতীক আছে ই। এবং 15 লেখার জন্য প্রতীক আছে এফ। তার মানে এফ মানে হচ্ছে 15, নট 16। এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। ঠিক আছে? তার মানে এই প্রতীকগুলো তার কাছে অলরেডি আছে, তার কাছে বড় ভাইয়ের হেল্প লাগে না 10 লিখতে, কারণ 10 সে নিজে লিখতে পারে, তার কাছে প্রতীক আছে। ওকে, তাহলে এখন যখন আমরা নাম্বারটা লেখা শুরু করছি, খেয়াল করে দেখো 0 1 2 3 4 7 8 9। এখন যখন 10 লিখবো আমার কি বড় ভাইয়ের হেল্প লাগবে বলো তো? এ বড় ভাই কল দেওয়া লাগবে বলো, বড় ভাইরে কল দেওয়া লাগবে, বড় ভাইরে কল দেওয়া লাগবে বলো তো? বড় ভাইরে কল দেওয়া লাগবে না, বড় ভাইরে কল দেওয়া লাগবে না, কারণ আমাদের অলরেডি 10 লেখার মতো ক্যাপেবল আমি আছি, 10 লেখার মতো চিহ্ন আমার কাছে আছে। 10 লেখার যে চিহ্নটা, সেই চিহ্নটা হচ্ছে এ। 10 লেখার যে চিহ্নটা সেটা হচ্ছে এ, তার মানে 10 লিখে ফেললাম। তারপর 11 লিখলাম, 12 লিখলাম, 13 লিখলাম, 14 লিখলাম, 15 লিখলাম। এখন পরে কত লিখবো? 16। এখন বলো 16 লেখার জন্য কোনো প্রতীক বা চিহ্ন আমার কাছে আছে? বলো 16 লেখার মতো কোনো প্রতীক বা চিহ্ন আমার কাছে আছে? নাই। তখন আমরা কি করব? বড় ভাইরে কল দিব যে বড় ভাই আমি তো পারতেছি না 16 লিখতে, আমি আমার ভ্যালু আর বাড়াইতে পারতেছি না, আপনি আপনার ভ্যালু কি করেন? আপনি আপনার ভ্যালু 0 থেকে 1 বানায় দেন, আমি আবার শুরু থেকে স্টার্ট হই, আমি আবার শুরু থেকে স্টার্ট হই। বুঝছো? তার মানে আমি হেক্সাডেসিমেলে যদি 1 1 লিখি সেটার মানে কিন্তু 11 না, সেটার মানে অ্যাকচুয়ালি 17। হেক্সাডেসিমেলে যদি 1 0 লিখি এটার মানে কিন্তু কত না? 10 না, এটার মানে কিন্তু 16 লেখছো। তার মানে মানেগুলা আমরা একটু পরে বুঝবো, পরের ক্লাসে পড়বো, আজকের ক্লাসে লেখা শিখতেছি, ঠিক আছে? তার মানে 1 13 1 3 1 4 এরকম ভাবে আমরা মনে করো যাইতেই থাকলাম, তারপর 1A 1B 1C এরকম ভাবে যাইতেই থাকলাম 1F। এখন আমি আবার আটকে গেছি যে ভাই আমি আমার ভ্যালু আর বাড়াইতে পারতেছি না, তো আমি কি করবো? পাশের ঘরকে বলবো যে ভাই আপনি আপনার ভ্যালু 1 বাড়ান। সো এই 1টা বাড়ায় সে 2 করে ফেলবে, আমি আবার রিস্টার্ট করবো শুরু থেকে, আমি আবার রিস্টার্ট করবো শুরু থেকে। বুঝতে পারছো? না বুঝতে পারলে আমি আবার বুঝাবো, কোনো প্যারা নেই।
না বুঝতে পারলে আমি আবার বুঝাবো, যারা বুঝতে পারছো তাদের জন্য আগে একটু র্যাপিড র্যাপিড ফায়ার দিয়ে নিই। বলো এই এফ এফ এর পরের সংখ্যা কত? বলো এই এফ এফ এর পরের সংখ্যা কত? এই এফ এফ এর পরের সংখ্যা কত? ভাইয়া তাহলে 19 এর পর কি এ হবে? আসতেছে সেটার মধ্যে তোমাদের সকল প্রশ্ন উত্তর করবো। বলো এই এফ এফ এর পরের সংখ্যা কত? ভেরি গুড, যারা বুঝে গেছো 100 হয়ে যাবে, তাই না? কেন বলো তো? দেখো এই এফ এর পরে কিছু পারতেছে না, সে তার পাশের ঘরকে বলবে, পাশের ঘরও বাড়াইতে পারতেছে না, সে তার পাশের ঘরকে বলবে। তার মানে পাশের ঘরের ভ্যালু জিরোটা যেটা ছিল, এই জিরোটা এখন হয়ে যাবে 1, এবং তারা আবার রিস্টার্ট করবে, তারা আবার জিরো থেকে শুরু হবে। আমাকে বলো ই এফ এর পরের সংখ্যা কত? ই এফ এর পরের সংখ্যা কত? ই এফ এর পরের সংখ্যা কত? এফ এফ যারা বলতেছো, বাসায় যে কাঁচা জিংলা দিয়ে 3 বার বাড়ি দিলে তারপর ঠিক হয়ে যাবা। বলো ই এফ এর পরের সংখ্যা কত? এফ জিরো। দেখো পাশের ঘরের ভ্যালুটা এক বাড়ছে, বাট এটা তো রিস্টার্ট হবে, তাই না? জিরো থেকে স্টার্ট হবে। ওকে, এফ জিরো। এই হেক্সাডেসিমাল নাম্বারটাতে একটু প্রবলেম হয়, কারণ এখানে এবিসিডি চলে আসে, তো এই জন্য আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে নাম্বারের মধ্যে এবিসিডি কেমনে আসলো। বাট ব্যাপারটা খুবই মজার, তুমি জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে হইলো যে এর মৌলিক চিহ্ন বা প্রতীকী আছে এই সবগুলা। এর 10 লেখার জন্য 10-এর দরকার হয় না, এর 10 আসলে এই এ লেখলেই হয়ে যায়, ঠিক আছে? এর 11 লেখার জন্য কোনো সাহায্য দরকার হয় না, 2 অক্ষরে লিখতে হয় না, এর 11 আসলে বি লেখলেই হয়ে যায়। সো আমি আসলে 0 থেকে 15 পর্যন্ত এই এক অক্ষর দিয়েই লিখে ফেলতে পারতেছি না। বাট যখন 16 লিখবো, 16 কিন্তু আমি একা আর মান বাড়াইতে পারতেছি না, যেহেতু আমার কাছে প্রতীক নাই। আমি আমার পাশের ঘরের হেল্প নিবো, যে পাশের ঘরের ভ্যালুটা তুমি 1 বেড়ে যাও। সো পাশের ঘরের ভ্যালুটা 1 বেড়ে গেছে, আমি আবার 0 থেকে স্টার্ট হয়েছি। তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর 1A 1B 1C 1D 1E 1F। এখন আবার পাশের ঘর আটকায় গেছে, তখন আমি আবার এই ডান পাশের ভ্যালুটা বা আমার যে বড় ভাইয়ের ভ্যালুটা সেটা 1 বাড়ায় দিব। তারপর আবার 2 0 2 1, মানে 2 দিয়ে স্টার্ট হয়েছে, আবার 0 থেকে স্টার্ট হয়েছে। আবার একজন একটা প্রশ্ন করছিল যে ভাই 19 এর পরের সংখ্যা কত? বুঝছো? 19 এর পরের সংখ্যা কত? তোমরা বলো তো আমাকে 19 এর পরের সংখ্যা কত? 19 এর পরের সংখ্যা কত আবিষ্কার হয় বলো তো? 1A 1A। দেখো এই নাম্বার সিস্টেমগুলো দিয়ে লাভ কি? এটা হচ্ছে তোমাদের একটা মজার প্রশ্ন যে ভাই এই নাম্বার সিস্টেম দিয়ে লাভ কি? দেখো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যেহেতু ভিত্তিটা বড়, ভিত্তিটা যেহেতু 16, তার মানে অনেকগুলো প্রতীক আছে, অনেক বড় একটা নাম্বার, মনে করো যে এত বড় একটা নাম্বার, এটাকে হেক্সাডেসিমালে লিখলে এত ছোট হয়ে যায়। নর্মালি তুমি একটু চিন্তা করো, তোমার কাছে যদি তুমি 16 লিখতা, 16 লেখার জন্য তোমাকে, বা 15 লেখার জন্য তোমাকে 15 লিখতে হইতো, 2টা অক্ষর খরচ হইতো, বাট এখানে এফ দিয়ে 16 লেখা যাচ্ছে। তার মানে অনেক বড় সংখ্যাকে ছোট আকারে লেখা যায়। এটা সংখ্যা পদ্ধতির মানে একটা গুরুত্বপূর্ণ দিক, বা হেক্সাডেসিমালের আবিষ্কারের গুরুত্বপূর্ণ দিক। আমি তোমাদের আবার বোঝাবো, কোনো প্যারা নিও না, ওয়েট করো। এখন আমরা একটা আননোন নাম্বার সিস্টেম শিখবো, যেটা আসলে আমাদের বইয়ে নাই, ঠিক আছে? এটার নাম দিচ্ছি আমরা ডিকোডার নাম্বার সিস্টেম। এটার নাম কি দিচ্ছি? ডিকোডার নাম্বার সিস্টেম। কি দিলাম? এটার নাম ডিকোডার নাম্বার সিস্টেম। এটাই আমাদের শেষ টপিক, হয়তো 50-এর দিকে ক্লাসটা শেষ হয়ে যাবে। এটার নাম কি? ডিকোডার নাম্বার সিস্টেম। সো আমি বললাম এই নাম্বার সিস্টেমটার বেস হইলো, এই নাম্বার সিস্টেমটার বেস হইলো 4। এই নাম্বার সিস্টেমটার বেস কত? এই নাম্বার সিস্টেমটার বেস হইলো 4, ঠিক আছে? তাহলে 4 যেহেতু, তার মানে তার কাছে 4টা অক্ষর আছে, 0 1 2 3। তাহলে বলো তো এই যে এই নাম্বারটা, এটা কোনোদিন ডিকোডার নাম্বার সিস্টেম হইতে পারবে? বলো, এটা কোনোদিন ডিকোডার নাম্বার সিস্টেম হইতে পারবে না? এটা ডিকোডার নাম্বার সিস্টেমের কোনো সংখ্যা হইতে পারবে না। তাহলে ডিকোডার নাম্বার সিস্টেমের সংখ্যা 0 1 2 3 দিয়ে লিখতে হবে। তাহলে আমি যখন সংখ্যা লিখতে যাব, আমার আগে তোমরা সিরিয়ালে লেখা শুরু করো তো, মনে করো 10 পর্যন্ত সংখ্যা লেখা শেষ করো। আমার আগে তোমরা লেখো দেখি, প্রথমে 0 1 2 3, 3 এর পরে কত আসবে? 3 এর পরে কত আসবে? 3 এর পরে আসবে 1 0। আমি তো বাড়াইতে পারতেছি না, পাশের ঘরকে বলবো যে ভাই আপনি আপনার ভ্যালু 1 বাড়ান। তারপর আমি আবার রিস্টার্ট করতেছি, সো 0 1, তারপর 2, তারপর 3। আমি আমার ভ্যালু আবার বাড়াইতে পারতেছি না, কারণ 4 বলতে আমার কাছে কোনো ডিজিট বা প্রতীক নাই। সো আমি আমার পাশের ঘরকে বলবো যে আমি আপনার ভ্যালু ভাই 1 বাড়ান। আমি তো পারতেছি না, আমি আবার রিস্টার্ট করি। সো আমি আবার রিস্টার্ট করলাম, আমার পাশের ঘরের ভ্যালু 1 বাড়লো। সো আমি আবার আটকে গেলাম, আমি আবার বললাম যে ভাই আমি তো পারতেছি না, আপনার ভ্যালু 1 বাড়ান। সো পাশের ঘরের ভ্যালু পাশের ঘরে 1 বাড়ায় দিবে। সো এমনি চলতেই থাকবে। বুঝে গেছো? এই তো, ভেরি গুড সবাই। সো এই যে নাম্বার সিস্টেম, এটা তো বইয়ে নাই। সো তোমাদের যে সিনিয়র ব্যাচটা ছিল, তোমাদের যে সিনিয়র ব্যাচ ছিল, তোমাদের যে সিনিয়র ব্যাচ ছিল তাদের সময়ও কিন্তু বইয়ে ছিল না, বাট তাদেরকে আমি ডিকোডার ব্যাচে পড়াইছিলাম। অ্যান্ড 2024 সালে সেটা বোর্ডেও চলে আসছে। কেউ এক্সপেক্ট করে নাই যে বাইনারি ডেসিমেল, হেক্সাডেসিমেল আর হচ্ছে অক্টাল ছাড়া অন্য কোনো নাম্বার সিস্টেম পরীক্ষা হলে আসবে।
সো পরীক্ষা হলে যা দেখে 5 বেজের একটা নাম্বার সিস্টেম দেওয়া, এটা কিন্তু ক্যালকুলেটরেও নাই। 5 বেজের একটা নাম্বার সিস্টেম দেওয়া, মনে করো x বা 14, বুঝছো, x এর মান কত 14, তার মানে 14টা হচ্ছে 5 বেজের একটা নাম্বার সিস্টেম, যেটা আসলে কোনো বইয়ে নাই, ক্যালকুলেটরেও নাই। সো তাদেরকে পড়াইছিলাম, যারা ব্যাচের ক্লাসটা করছে তারা পারছে। সো তোমরা এটার উত্তর করো তো, এই এমসিকিউটার উত্তর করো যে এই সংখ্যা পদ্ধতির বেস যদি 5 হয়, 5 মানে কি, তার বেস যদি 5 হয়, তার বেস যদি 5 হয়, বেস যদি 5 হয়, তাহলে তার মধ্যে ইউনিক চিহ্ন বা প্রতীক আছে 1 2 3 4, 4 পর্যন্ত। তার মানে 5 লেখার জন্য তার কোনো প্রতীক বা চিহ্ন নাই। তাইলে এখন দেখো এই 14 এর পরবর্তী সংখ্যাটা তোমাকে বের করতে হবে। 14 15 হইতে যাচ্ছে, মানে 4 5 হইতে যাচ্ছে, 4টা 5 হইতে যাচ্ছে, 5 হইতে পারবে না, সে তার পাশের ঘরে হেল্প নিতে হবে, তার মানে এটা হয়ে যাবে 20। তাহলে বুঝছো, যেটা তোমাদের সিনিয়ররা বইও পায় নাই এবং অনেকে এটা ভুল করছে, তোমরা সেটা পারবা। পারবা এভরিওয়ান? কোনো প্রবলেম আছে? একদম ইজিলি বুঝতে পারতেছো না? এন্ড এই জায়গাতে, এই জায়গাতে এটা কিন্তু ক্যালকুলেটরও তোমরা করতে পারতা না, কারণ এইটা ক্যালকুলেটরে নাই। ক্যালকুলেটর শুধু এই চারটাই আছে, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল আর অক্টাল। এজন্য অনেক সময় এরকম আননোন নাম্বার সিস্টেম দিয়ে দেয়, যেটা তোমরা পারবা। ঠিক আছে, ওকে, তোমাদের আমি একটা হোমওয়ার্কও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখন একটু ক্যালকুলেটরে করা শেখাই। এই যে পরবর্তী সংখ্যাটা, এটা ক্যালকুলেটরে বের করা শেখাই। সো ক্যালকুলেটরে বের করার জন্য তোমরা শুরুতে চলে যাবা হচ্ছে তোমাদের মুডে। ক্যালকুলেটরের মুড চিনো না? মুড, আমি কি জুম করবো আবার? ক্যালকুলেটরের মুড চিনো না? মুডে যাবা, মুডে যে বেস এন এর মধ্যে যাবা। ওকে, বেস এন এর মধ্যে তোমরা যাবা। আমি আবার একটু জুম করি, তাহলে হয়তো তোমরা দেখবা। ওকে, এখন হয়তো অনেকটা ক্লিয়ার লাগতেছে। এ ভাই, সিডাব্লিউ এই স্মার্ট বোর্ডে চালানো যায় না, এই জন্য একদম যেটা সহজে চালানো যায় ওটাই তোমাদের এখানে নিচ্ছি। দেখো, এটা দিয়ে বুঝলে তুমি সিডাব্লিউ তেও বুঝবা, কোনো সমস্যা নেই। এই জায়গাতে মুডে তুমি যাবা হচ্ছে বেস এন, 4 নাম্বার যেটা আছে এটা। সো এরপর এই যে 4টা বাটন দেখাইছিলাম না, অক্টাল, এই যে এখানে দিলে অক্ট হয়ে যাচ্ছে, বাইনারি, হেক্সা, এগুলা চেঞ্জ করতে পারবে। সো মনে করো তোমার কাছে বললো যে ভাই, অক্টালে তোমার যদি 75-এর পরের সংখ্যাটা কত, বা অক্টালে 77 এর পরের সংখ্যা কত। সো তুমি অক্টালে এই লেখাটা লিখবা, পরের সংখ্যা মানে কি, 1 যোগ করতে হবে, পরে 1 যোগ করে দিবা, পরের সংখ্যা পেয়ে যাবা। আবার মনে করো হেক্সাডেসিমালে তোমাকে বললো এফ এফ এর পরের সংখ্যা কত। তুমি যদি না বুঝো, তাহলে এই যে এখানে এফ এফ ক্লিক করবা, হেক্সাডেসিমালে নিয়ে যে তার সাথে 1 যোগ করে দিবা, তোমার উত্তর চলে আসবে যে 100। এটা হচ্ছে তার পরবর্তী সংখ্যা। এটা তোমরা পারো, এটা তোমরা পারো, বুঝছো? এটা তোমরা অলরেডি পারো, এই জিনিসটা তোমরা অলরেডি জানো। কেমনটা লাগে এটা নিচেও নামানো যায় না, ও মা, কষ্ট রে, এটা নিচে নামানো যায় না। আচ্ছা ঠিক আছে, নিচে নামানোর দরকার নেই। ক্যালকুলেটর তোমাদের আবার তোমাদের দেখাবো অন্যদিন। ক্যালকুলেটর তোমাদের অনেক দেখাবো, সমস্যা নেই। ক্যালকুলেটর ট্রিক্স দেখাবো, ক্যালকুলেটরে কিভাবে এই যোগ বিয়োগগুলো করতে হয় সব দেখাবো, প্যারা নেই। সো আসলে পরবর্তী সংখ্যার জন্য ক্যালকুলেটর লাগবেও না। পরবর্তী সংখ্যার জন্য ক্যালকুলেটর আমি সাজেস্ট করবো না, যে পরবর্তী সংখ্যাটা বের করার জন্য ক্যালকুলেটরে তুমি 1 যোগ করবা, এটাও আমি সাজেস্ট করবো না। ক্যালকুলেটর তোমাদের শেখাবো, সমস্যা নেই। সো আমি চেষ্টা করব তোমাদেরকে এতটুকু বুঝাইতে তোমরা যেন নিজে নিজে পারো, নিজে নিজে পারো। দেখো এরকম বোর্ডে আরো প্রশ্ন আসছে, দেখো এটাও বোর্ডে আসা প্রশ্ন, ঢাকা বোর্ড 2024। বলো পারবা কিনা, ইজিলি পারবা কিনা বলো সবাই। এফ এফ এর পরবর্তী সংখ্যা কত? এফ এফ এর পরবর্তী সংখ্যা কত বলো ভাই ব্রাদার, দেখি কে কে পারো। ঢাকা বোর্ড 2024, 100 মুস্তাফিজ, বাকিরা এই এফই বলতেছো কে? অপশন ভুল, ওকে, অপশনই নাই, ঠিক আছে, প্যারা নাই, অপশন ভুল তো কি হয়েছে, তুমি তো জানো উত্তরটা কি। এফ এফ এর পূর্বের সংখ্যা কত, পরের সংখ্যা চাই না কিন্তু, পূর্বের সংখ্যা, আগের সংখ্যা চাইছে, পরের সংখ্যা তো 100। এফ এফ এর পরের সংখ্যা তো 100, দেখো খেয়াল করো, এফ এফ এর পরের সংখ্যা তো 100। তুমি জানো যে এই বড় ভাই মান বাড়াইতে যাচ্ছে পারতেছে না, তার মান বাড়াইতে যাচ্ছে পারতেছে না, সে তার পাশের ঘরকে বলে যে ভাই আপনি আপনার বলে 1 বাড়ান। সো 100 হয়ে গেছে। বাট এর আগের সংখ্যাটা কত? আগের সংখ্যা তো খুব সহজ, এই এফ টা এফই থাকবে, এফ এর আগেরটা কত, ই, তার মানে এফ ই, এটা হচ্ছে তোমার কারেক্ট উত্তর। এফ ই, এটা হচ্ছে তোমার কারেক্ট উত্তর। এফ ই, এটা হচ্ছে তোমার কারেক্ট উত্তর। ঠিক আছে, ওকে, পূর্বের সংখ্যাটা এখানে চাইছে। ওকে, সো ক্লাসটা এনজয় করার জন্য আমি আসলে দিছি। আজকে ক্লাসটা না বুঝলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো আমরা বারবার বারবার পড়বো, বারবার বারবার পড়বো, নেক্সট ক্লাসেও রিক্যাপ করব, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা জাস্ট মুভির মতো দেখে যাও যে কাহিনীটা কি হইতে যাচ্ছে, বুঝছো? আজকের ক্লাসটা না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট কাহিনীটা কি এটা বুঝে যাও। তুমি যদি লিখতে পারো তাহলে এনাফ। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা আমি বলে দিচ্ছি।
হোমওয়ার্কটা হচ্ছে আর্জেন্টিনা নাম্বার সিস্টেম, বুঝছো? আর্জেন্টিনা নাম্বার সিস্টেম, এটা তোমরা লিখবা। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে 50টা সংখ্যা লিখবা। কতগুলা? 50টা, পরপর 0 থেকে 50টা সংখ্যা লিখবা। 50টা সংখ্যা লিখবা আর্জেন্টিনা নাম্বার সিস্টেমে। আর্জেন্টিনা নাম্বার সিস্টেমের ভিত্তি কত? আর্জেন্টিনা নাম্বার সিস্টেমের ভিত্তি হইল 7। আর্জেন্টিনা নাম্বার সিস্টেমের ভিত্তি হলো কত? ভিত্তি হলো 7। তার মানে 0 1 2 ডট 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 6। এই চিহ্নগুলা দিয়েই তোমাকে লিখতে হবে, বুঝছো? কেন 7 দিছি সেটা তো বুঝছো, কেন 7 দিছি সেটা তো বুঝছো, সেটা তো আর বোঝানোর দরকার নাই। সো আর্জেন্টিনা নাম্বার সিস্টেমের ভিত্তি কত? ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 7। ওকে, সো হোমওয়ার্ক সাবমিট করার জন্য কি করবা? হোমওয়ার্ক সাবমিট করার জন্য আমাদের যে এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল, এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল সেই গ্রুপটার মধ্যে পোস্ট করবা। আর আজকের ক্লাসে যারা নাও বুঝছো, যদি না বুঝে থাকো প্যারা নাই, কারণ এগুলো আমাদের আবার পড়বো, প্রথম দিন কঠিন লাগতে পারে, আমরা বারবার পড়তে পড়তে তোমাদের ইজি লাগবে, ঠিক আছে? এখন আমাদেরকে মেইন বই থেকে তোমাদের বলে দিব যে কোনটুকু পড়তে হবে। এর আগে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের বইয়ে এই যে সংখ্যা পদ্ধতির ইতিহাস বললাম না, এই ইতিহাসের একটা রিডিং লেখা আছে, জাস্ট 1 পেজ। সেই রিডিং লেখা থেকে 4টা এমসিকিউ গুরুত্বপূর্ণ, সেই রিডিং লেখা থেকে 4টা এমসিকিউ গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসতে পারে। সেই 4টা এমসিকিউ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই জায়গায়, যে সংখ্যা পদ্ধতির যে ইতিহাস, সেই ইতিহাসে 4টা এমসিকিউ আমাদের গুরুত্বপূর্ণ। সেই এমসিকিউ গুলো একটু লিখে মানে মনে রাখবা। সেটা হচ্ছে অনেক যুগ ছিল না, মানে এক একটা আদিম জনগোষ্ঠী ছিল, যেমন মিশরীয়, মায়ান সভ্যতা, তারপর ব্যাবিলিয়ন সভ্যতা। সো তাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, এটা প্রায়ই আমাদের একটা মুখস্থ টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। এই জন্য আমি তোমাদেরকে একসাথে সাজাই দিয়েছি যেন তোমার বই না পড়লেও হয়ে যায়, ঠিক আছে? সো ব্যাবিলিয়ন যে সংখ্যা পদ্ধতিটা, সেটা হচ্ছে 60, তার ভিত্তি হচ্ছে 60, মানে তারা 60টা মৌলিক চিহ্ন বা প্রতীক ইউজ করতো। তারপর মিশরীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, মায়ান ভিত্তি হচ্ছে 20। মায়ানটা একটু গুরুত্বপূর্ণ, যে মায়ানটা হচ্ছে 20 তার ভিত্তি। ভারতীয়টা 10, চীন আরটাও 10। তার মানে মিশর, ভারত, চীন তাদের ভিত্তি হচ্ছে 10, মায়ানটা হচ্ছে 20, ব্যাবিলিয়ন হচ্ছে 60। এই এমসিকিউটা জাস্ট মনে রাখো, কারণ এখান থেকে এইরকম একটা এমসিকিউ আসতে পারে যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাদের? ভারত এবং চীন, মানে ভারতীয় এবং চীন যে সাম্রাজ্য ছিল তাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 10। সো তুমি এখন মেইন বইটা যদি তুমি খুলো, আমি জাস্ট মেইন বইটা একটু দাগায় দিই। মেইন বইটা আমি তোমাদের ক্লাসের সাথে অ্যাড করে দিব, সমস্যা নাই। আমি জাস্ট এনসিটিভি থেকে তোমাদের একটু দেখাই। তোমাদের যে বোর্ড বইটা আছে, তোমাদের বোর্ড বইটা মনে হয় না এখনো পাবলিশ হয়েছে। তুমি এখানে পাঠ্যপুস্তকে যাবা, পাঠ্যপুস্তকে গেলে ওমা হেন্দে দেখা যাচ্ছে না। ওকে, সো তুমি বইটা খুলে প্রথম 3-4 পেজ, 3.1, 3.2, 3.3 এতটুকু পড়বা, বুঝছো? কতটুকু পড়বা আজকে বই খুলে, বোর্ড বই খুলে 3.1, 3.1, 3.2, 3.3 এতটুকু রিডিং পড়বা, আর কিছুই না। রিডিং না পড়লেও চলবে, জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে তুমি যদি মুভির মতো দেখো তাইলেও হবে। নেক্সট ক্লাসে আমরা আবার জিনিসপত্রগুলো রিক্যাপ করব এবং তোমাদের সবকিছু যারা যারা যেটুকু বুঝো নাই সবটুকু আবার বুঝাবো। যদি বই নাও পড়ো আজকে তাও সমস্যা নেই, বাট আমি বলবো যে একবার রিডিং করে দেখো, পিডিএফটা নামেও রিডিং করে দেখো, আমাদের ওয়েবসাইট অ্যাপেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে বইয়ের, ঠিক আছে? সো একটা স্ক্রিনশট তুলে নাও, হোমওয়ার্কটা যখন সাবমিট করবা স্ক্রিনশটটা সাথে নিয়ে সাবমিট করে, তাহলে আমি বুঝবো সেটা ডিকোডার ক্লাসের স্ক্রিনশট। এবং এই ক্লাসটা, প্রথম ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানাবা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকে একটু জানিয়ে দিবা, একটা স্ক্রিনশট নিয়ে নাও। সো একটা পোস্ট করে জানিয়ে দিও আজকে ক্লাসটা কেমন লাগছে, তোমাদের ফ্রেন্ডদেরও জানিয়ে দিও, আর হোমওয়ার্কটা অবশ্যই সাবমিট করিও। যাবতীয় জিনিসপত্র আমরা নেক্সট ক্লাসে আবার রিক্যাপ টিক্যাপ করবো এগুলা। কারো কোনো প্রশ্ন থাকলে বা সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে এখন তোমরা হ্যান্ড রাইজ করতে পারো, হাত তুলে। ওকে, হ্যান্ড রেজ করতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে তোমরা জাস্ট আমার সাথে পড়ো, জাস্ট ক্লাসগুলো করো, ভাই কিছুই লাগবে না, জাস্ট এতটুকু ভরসা রাখো যে বিগত 5 বছর যাবত এত এত শিক্ষার্থীরা আইসিটিতে পড়াইছি বা প্লাস পাইছি, সো এনাফ। তুমি জাস্ট ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে, আমার উপর ভরসা রেখে জাস্ট ব্লাইন্ডলি মুভির মতো ক্লাসগুলো দেখবা, আইসিটিতে প্লাস পাওয়া যাবে ইনশাল্লাহ। জাস্ট মুভির মতো আমার ক্লাসগুলো দেখতে হবে, আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? হ্যান্ড রাইজ করতে পারো আমার সাথে কথা বলতে চাইলে। ওকে, আমি আবিরকে, আচ্ছা আবির একটা চলে গেল, আমি হচ্ছে ভিভো যেটা আছো তাকে হচ্ছে যে কথা বলার পারমিশন দিচ্ছি। ভিভো V1 V2254, তুমি কথা বলতে পারো।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হচ্ছে ক্লাসের সময়ের ব্যাপারে একটু কথা বলতাম। হুম, বলো। আমরা হচ্ছে, তুমি কি পরে জয়েন করছো? আমরা কিন্তু বলছি ক্লাসের সময়টা আমরা চেঞ্জ করব, বুঝছো? না, বলতে যে সময় ক্লাস আজকে হলো না, হ্যাঁ। এই সময়টাই মনে হয় রাখা ভালো। কারণ আমাদের বিভিন্ন কোর্স, এসএস এর কিছু কয়েকটা কোর্স কিনছি তো, হুম হুম। সেগুলা হচ্ছে 8টা থেকে আছে, আচ্ছা ফিজিক্স এগুলা। এই সময় রাখলে মনে হয় ভালো হতো। অনেকেই তো আপনার ক্লাসে যারা আচ্ছা, আছে না। ঠিক আছে। আমি হচ্ছে একটা কাজ করবো না, তোমাদের প্রাইভেট গ্রুপ যেটা আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে আমি পোল দিয়ে তোমাদের সাথে আলোচনা করে সময়টা ডিসাইড করবো, ওকে? সর্বসাকুল্যে সবাই যেটা চাও সেটাই হবে, ওকে? ওইটাই ভালো হবে। ঠিক আছে, ওকে। তারপর আরো কেউ কথা বলতে চাও, হ্যান্ড রাইজ করতে পারো। আবির, হ্যাঁ আবির কথা বলতে পারো। আর কেউ কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করতে পারো। হিমিকা, প্রবলেম নাই, কারণ আমাদের নেক্সট ক্লাসেও এই জিনিসগুলো হচ্ছে আমরা রিক্যাপ করব, সমস্যা নেই। হ্যান্ড রাইজ কিভাবে করে, নিচে দেখো ইমোজি আছে কয়েকটা, যে কোনো একটা ইমোজি দাও তাহলেই হবে, আমি বুঝতে পারবো তোমার আইডি, বুঝছো? হ্যাঁ আবির কথা বলতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে বল। ভাই আমি বলতে চাচ্ছি যে আমাদের ক্লাসটা অ্যাপে যদি আপনি ডাউনলোড করার সিস্টেম করতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। আচ্ছা হ্যাঁ, আমি এটা অলরেডি হচ্ছে আমাদের যে টেকনিক্যাল পার্সন, মানে যে অ্যাপটা বিল্ড করছে তাকে অলরেডি বলছি, সেটা নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ চলে আসবে। কারণ এটা আমাদের গ্রামের হুম, ভিতরে তো মানে অনেক সময় কারেন্টের সমস্যা করে। বুঝতে পারছি, ঠিক আছে। আর ভাই আমি হুম। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারছি না, একটু সমস্যা আছে আমার। সমস্যা হলো আমাদের যে হেল্পলাইন আছে, এইচএসসি ক্র্যাকার্সের হেল্পলাইন, যারা যারা এই কোর্সে যুক্তও নাই বা যে কেউ যে কোনো হেল্পে, বিভিন্ন কোর্স সম্পর্কিত যে কোনো হেল্পে আপনি যদি একবার দেখিয়ে দিতেন তাহলে আর ভালো হতো। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তারা তোমাকে যুক্ত করে দিবে। আর আমি তো ক্লাসের শুরুতে একদম দেখায় দিছিলাম যে তোমাদের কোর্সে যাবা, কোর্সে গেলে এই যে ডিকোডার বেসটা পেয়ে গেছো, এটার ভিতরে ঢুকবা, এটার ভিতরে ঢোকার পরে এই যে তোমার হোমওয়ার্ক সেকশনটাতে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা। সো এখানে তোমরা ঠিক আছে। হোয়াটসঅ্যাপের গ্রুপটা পেয়ে যাবে, এখানে তুমি জাস্ট ওপেন অ্যাপ দিলে হোয়াটসঅ্যাপে তোমাকে নিয়ে যাবে এবং তোমার যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? অথবা তোমার অন্য কেউ এই গ্রুপে অ্যাড থাকলে তার থেকেও জয়েন হয়ে নিতে পারো, যে কেউ অ্যাড করতে পারবা, হ্যাঁ? ওকে। তারপর রত্নময় সরকার কথা বলতে পারো। রত্নময় সরকার কথা, হ্যালো, কথা বলতে পারো। আচ্ছা, আর কেউ কথা বলতে চাও? নাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব, ঠিক আছে? আর আমাদের ক্লাস রুটিনটা হোয়াটসঅ্যাপে তারপর সব জায়গায় দেওয়া আছে। ল্যাগ করতেছে কারণ হচ্ছে ল্যাপটপের চার্জ শেষ, আমি আসলে চার্জে দিয়ে ক্লাসটা শুরু করি নাই, ঠিক আছে? সো ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস।